মেয়েটা প্রথম দিন এসে বেশি সন্দেহ সন্দেহ করছে। ভাবছিলাম সরল সোজা একটা বউ আনবো, কিচ্ছু বুঝবে না, কিন্তু তোমাকে নিয়ে সন্দেহ করাটাই তো সর্বনাশ। সেই জন্য তাড়াতাড়ি বিদায় হতে হলো। 3 মাসের বাচ্চা পেটে এমন একটা ডাক্তারের রিপোর্ট না হলে বিদায় করতে সমস্যা হচ্ছিল। এতভাবে চেষ্টা করেও কিছু হচ্ছিল না। এক ছেলেকে দিয়ে চুরি দেয়ালাম, বাড়িতে ঢুকিয়া মারার ভয় দেখালাম আরেকটাকে দিয়ে, তবু মেয়েটার যাওয়ার নাম নিল না। তাই এভাবে বিদায় করতে হলো। তার জন্য এখন দরদ লাগে নাকি গো? কালো মাইয়া কোনো মতে আমার বাড়ির বউ হইতে পারবো না। কালো বলেই বেলির বিয়ের দিন ঝামেলা হয় তার গায়ের রং নিয়ে। উপরোক্ত বাক্যটি বেলির হবু শ্বশুরের। মেলির গায়ের রং পছন্দ হয়নি ছেলের বাবার। ছেলের বিয়ের সকল দায়িত্ব দিয়েছিলেন ছেলের উপরই। ছেলেই জানিয়েছিল ওর মেয়ে পছন্দ হয়েছে, তাই জামাল ভূঁইয়া আর মেয়ে দেখতে আসেননি। তাছাড়া ব্যবসার কাজেই তিনি অন্য শহরে গিয়েছিলেন। অনুমতি দিয়ে গিয়েছিলেন বিয়ের কাজ আগানোর, কিন্তু এত বড় সর্বনাশ যে হবে তা তিনি স্বপ্নেও ভাবতে পারেননি। জামাল ভূঁইয়ার এই হম্বি তম্বি বিয়ে বাড়িটাকে নীরব করে দিল। সব হইচই আনন্দ নিমেষেই থেমে গেল। রং হারালো হাসিরা। জামাল ভূঁইয়ার কণ্ঠ তখন সর্বোচ্চে। কবির আলী, এখানে আসুন। মেলির বাবা কবির আলীর কানে এর আগেই হম্বিতম্বির কথা পৌঁছে গিয়েছিল, কিন্তু তিনি কথাটা বাড়াতে দেননি। কিন্তু যখন ডাক ভেসে এলো তখন আর দূরে থাকলেন না, দ্রুতই ছুটে এলেন। হ্যাঁ বেআই সাহেব, বলুন। আমি যাচ্ছি বিয়ের কাজ এখানেই থামিয়ে দিতে, আপনারা আমাদের ঠকাচ্ছেন। কবির আলীর বুকে ছ্যাদ করে উঠল। বেলির মায়া মায়া মুখের দিকে তাকালেন। মেয়েটার মুখটা এইটুকুন হয়ে এসেছে। কবির আলী হাত জোড় করলেন। এসব কি বলছেন? আমরা কিভাবে ঠকালাম? আপনাদের মেয়ের গায়ের রং এত ময়লাটে, আমার ছেলে যেখানে ধবধবে ফর্সা। আপনার ছেলেই তো দেখেছিল আমার মেয়েকে, না দেখিয়ে তো বিয়ে ঠিক হয়নি। জামাল ভূঁইয়া যুক্তিতে হেরে গেলেও থামলেন না। আমার ছেলের কি সেই বুঝ আছে? বুঝলে তো এ কাজ করতো না। তাই বলে বিয়ের আসরে এসে বিয়ে ভাঙবেন নাকি? তর্কাতর্কির তুমুল হলো ধীরে ধীরে। এতক্ষণ যাবৎ মুনিব ঘরে ছিল বন্ধুদের সাথে হাসি ঠাট্টায় ব্যস্ত। চেঁচামেচি শুনতেই বাহিরে এসে নিজের বাবাকে শুধালো। কি করছেন আব্বা? ছেলেকে দেখি জামাল ভূঁইয়া চেঁচিয়ে বললেন, এই মেরে তুমি দেখা বিয়েতে রাজি হইছো? মুনিব সহজ সরল কণ্ঠে সম্মতি দিল। হ্যাঁ, কেন? এইরকম গায়ের রং আমাদের বাড়ির কাউরে দেখছো তুমি? না, দেখিনি বলে এই রঙে আমায় আকর্ষণ জন্মেছে। ছেলের মুখের বুলিতেই তাজ্জব বনে গেলেন জামাল ভূঁইয়া। অবাক স্বরে শুধালেন, আকর্ষণ তাও এ রঙে? পাগল হলে নাকি? দেখেন আব্বা, বিয়ে করাইলে ওর সাথেই করান, না হয় চলেন বাড়ি ফিরে যাই। এরপর আর কোনোদিন বিয়ের কথা মুখেও তুলবেন না। মুনিব, তোর আব্বার লগে কেমনে কথা কস? মাথা গেছে তোর? চাচার প্রশ্নে মুনিবের কোনো হেলদোল নেই। সে গাছাড়া ভাবে দাঁড়িয়ে আছে। জামাল ভূঁইয়া বুঝলেন তার কথার আর কোনো মূল্য নেই। অতঃপর না পারতেই তিনি বিয়েতে সম্মতি দিলেন। হইচই করা বিয়ে বাড়িটায় আবারও হইচই শুরু হলো, তবে আতঙ্ক নিয়ে। মেয়ের বাবা মুনিবের প্রতি চিরকৃতজ্ঞ হলেন। মেয়ের আত্মীয়রা তো এই জামাই প্রশংসায় পঞ্চমুখ, কিন্তু ছেলের প্রতি অরুচি ধরল জামাল ভূঁইয়ার। পারছেন না বিয়ে বাড়ি থেকে চলে যেতে। নতুন বউ ঘরে তুলতে গিয়ে হোঁচট খেলেন বাড়ির মেয়ে লোকেরা। মুনিব বলেছিল বউ সুন্দর, ভীষণ, কিন্তু কই সুন্দর? কালো শরীরে লাল রঙের বিয়ে শাড়িটা যেন কৌতুক করছে গায়ের রঙকে। বাড়ি ভর্তি মানুষের ফিসফিস শুরু হয় বউ দেখার পরেই। এত সুন্দর মুনিব, পড়াশোনা জানা ছেলেটা কিনা বিয়ে করলো এমন একটা মেয়েকে। ঝুমুরপাড়া গ্রাম অন্যান্য গ্রাম থেকে গরিব ভীষণ, তার উপর মেয়ে না দেখতে সুন্দর, আর না মেয়ের বাপ কোনো টাকা করি দিয়েছে। তাহলে কি দেখে মুনিব এই মেয়ে বিয়ে করলো? আত্মীয় স্বজনের গুজুর গুজুর ফুসুর ফুসুরে ভরে গেল বাড়ি। সব কথাই কানে পৌঁছালো বেলির। বাড়ির বড় বউ চামেলি নতুন বউকে তৈরি করাতে এসে তাজ্জব বনে গেল। মেলির বিয়ের সাজ নেই গায়ে, একটা ক্যাটকেটে হলুদ রঙের শাড়ি জড়ানো শরীরে। চামেলি হতভম্ব কণ্ঠে বলল, আল্লাহ গো আল্লাহ, ছোট বউ তুমি একলা একলা তৈরি হয়ে গেছো নাকি? বেলি তখন চোখে কাজল লেপছিল।
একদিনে কাজল লাগাতে লাগাতে উত্তর দিল, তৈরি হইতে কি আবার 14 জন লাগে নাকি? কি যে কথা কন। বেলি ঝটপট উত্তরে চামেলি আরো দ্বিগুণ অবাক হলো। গলা উঠল তার তুঙ্গে। তার হই হল্লা শুনে শাশুড়ি, চাচি শাশুড়ি, ফুপু শাশুড়ি, ননদ, ননাসতে সব মেয়ে লোক উপস্থিত হলেন। ঘরে প্রবেশ করি বেলির শাশুড়ি প্রথমে প্রশ্ন ছুড়লেন, কি হইছে বড় বউ? আক্কেল জ্ঞান কি খাইছো? এমনি মানুষ কত কি কইতাছে, অহন আবার তুমিও ঢোল পিটাইতেছে যে। শাশুড়ির কথায় দুঃখী দুঃখী স্বরে সব বলল চামেলি। বেলি কিভাবে উত্তর দিয়েছে তা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বলল। বেলির আচরণের কথা শুনতে ঘর ভর্তি সকলে হেসে দিল। ফুপু শাশুড়ি তো মুখ ঝামটে বেলির শাশুড়ির উদ্দেশ্যে বললেন, বাপরে জামাইলার বউ, তোর পোলার বউ দেহি দারোগা, তুই মানুষের এত শাসন করস আর তোর ঘরেই কিনা আসছে দজ্জাল। নিজের ননাসের এমন টিটকারিতে লজ্জায় যেন মাথা কাটা গেল মুক্তা ভূঁইয়ার। তিনি তার পুত্রবধূর দিকে অগ্নিদৃষ্টি ফেললেন, হুঙ্কার ছেড়ে বললেন, বাড়িতে আইসো একটা দিনও কাটাইলা না, তার আগে এমন কথা কও কোন সাহসে? বেলির ভিতর তেমন ভাবাবেগ দেখা গেল না। শাড়ির আঁচল কোমরে গুজতে গুজতে বলল, কি আজব কাহিনী! এই সামান্য কথা কইতে সাহস লাগে নাকি? আপনারা তো এমন ভাব করতেছেন যেন কোনোদিন কাউরে কথা কইতেই শুনেন নাই। না শুনে থাকলে এখন শুনবেন, কোনো সমস্যা নাই। এখন সাইডটা খানা দেন তো, সারাদিন কিছু খাই নাই। নতুন বউয়ের এমন অকপটে কথা বলার ভঙ্গি, খাবার চাওয়ার ধরন দেখে ঘর ভর্তি মানুষ এবার চরম বিস্ময়ে হা হয়ে গেল। মুক্তা ভূঁইয়া হলেন বুদ্ধিমতী নারী। তিনি বুঝলেন বেলির মনে কে কি ভাবলো এর ভয় নেই, তাই তাকে খোঁচা দেওয়া মানে নিজের পায়ে নিজেই কুড়াল মারা। তাই তিনি প্রসঙ্গ ঘুরিয়ে বললেন, খিদা লাগছে ভালো কথা, সারাদিন না খাইলা তো খিদা লাগবই। তুমি বউ, বড় বউরে দিয়া তোমার খাওন পারামো। তুমি তো নতুন বউ, তাই ঘর ছাইরা বাইর হইও না। রণচণ্ডী মুক্তা ভূঁইয়ার এমন নরম আচরণে খেপে উঠল বড় বউ। আম্মা, আপনি ছোট বউরে কিছু কন্যা যে হেরনি এমন আচরণ সাজে? বড় বউয়ের বুদ্ধির করুণ দশার কথা জানেন মুক্তা ভূঁইয়া, তাই চোখ রাঙিয়ে বিরক্ত প্রকাশ করে বললেন, হেই হইল ছোট বউ, বয়সেও ছোট, হের বুদ্ধি থাকলে কি আর এমনে কথা কইতো? যাও খাওয়া নিয়ে আহো। বড় বউ চামেলি শাশুড়ির উপর অসন্তুষ্ট হলো, চলে গেল তাই গটগট করে। মুক্তা ভূঁইয়া ধমকে বাকিরাও এক এক করে বিদায় নিল। পুরো ঘর জুড়ে রইলেন কেবল তিনি এবং নতুন বউ। তুমি এমন আচরণ কেমনে করলা কও তো? তুমি কি জানো না এমনেই তোমারে লইয়া পুরা বাড়ির মানুষ হাসাহাসি করতাছে। বেলি ঠোঁটে লিপস্টিক দিচ্ছিল। শাশুড়ির কথায় তার হাত থেমে গেল। ভ্রু কুঞ্চিত করে বলল, তো হাসলে আমি কি করুম? সবার মুখ ধরে রাখুম? তাজ্জব মুক্তা ভূঁইয়া বিস্মিত স্বরে বললেন, তুমি কি বুঝাইতাছো না? তোমার শরীরের রং লইয়া সবাই তামাশা করতেছে, তার ওপর তোমার এমন জঘন্য আচরণ যদি মানুষ শুনতে পারে তাহলে কি হইব বুঝতে পারো? শাশুড়ির চেয়েও দ্বিগুণ বিস্ময় নিয়ে বেলি শুধালো, আমার গায়ের রং নিয়ে হাসার কি আছে? আমার রং হলুদ, সবুজ নাকি নীল যে দেখলেই হাসি পাইব? বাপ এমন করেন যেন কোনোদিন কালা মানুষ দেখেন নাই চোখে। জানতো এখান থেকে একটু শাস্তি দেন। বিয়ার প্রথম দিনেই এমন ঝগড়াঝাটি ভাল লাগে না একদম। আর কয়েকটা দিন পর থেকে করবো না, জান এখন। বেলির গলার স্বর যথেষ্ট উঁচুতে ছিল বিধায় মোটামুটি যারা কান খাড়া করে রেখেছিল তারা সকলেই সব কিছু শুনেছে। মুক্তা ভূঁইয়া নিজের রাগ সংবরণ করতে দ্রুত পায়ে নতুন বউয়ের ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। এই মেয়ের মানিজ্যত নাই সেটা তো তার আচরণেই পরিষ্কার। শুধু শুধু এই মেয়ের সাথে লেগে নিজেরও মান সম্মান নষ্ট করার ইচ্ছে হলো না ওনার। শাশুড়ি বেরিয়ে যেতে বেলি গলা ছেড়ে গান ধরল, তুমি দিও না গো বাসর ঘরে বাত্তি নেই ভাইয়া, আমি অন্ধকারে বন্ধ হয়ে যাব মরিয়া। যেতে যেতে মুক্তা ভূঁইয়া অবাক হলেন। বাড়ি ভর্তি মেহমান, অথচ নতুন বউ কিনা এসব গান গাচ্ছে। ছি, তার ছেলেটার কি চোখে সমস্যা ছিল? নাহলে এমন মেয়েকে কিভাবে বউ করে? মনিব বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল বাড়ির পেছনে।
সুবিশাল জায়গাটুকু আড্ডা দেওয়ার জন্য বেশি উপযুক্ত। একটা কাঠের বেঞ্চি, সাথে কাঠের টেবিল, চারপাশে সুবাসিত ফুল গাছ, এজন্য স্বর্গের নন্দনকাননের একাংশ। বাড়ির কাজের মেয়ে মিনু চা মুড়ি মাখা দিতে এলো। মনিবরা তখন গভীর আড্ডায় নিমজ্জিত। নতুন বিয়ের কত কথা নিয়ে হাসি ঠাট্টাই করছে তারা। মিনু সেই জমে ওঠা আড্ডায় বড় বিরক্তের কারণ হয়ে ডাকলো মনিবকে। ভাইয়া, আম্মা ডাকে আপনারে। মনিব হাসতে হাসতে ভ্রু কুচকে মিনার দিকে তাকিয়ে বলল, কেন ডাকে? কিছু লাগবে? আপনি গেলেই তো কইব, আহেন একটু। মনিব আড্ডা রেখেই মিনার পিছন পিছন এলো। ঘরের ভেতর ঢুকতেই মুক্তা হইয়া ছেলেকে ঝেঁকে ধরলেন। কেমন বউ আনলি এইটা মনিব? মুখে মুখে এখনই তো চোপা করে। মায়ের কথার অর্থ মনিবের কাছে অসহ্য, তাই কিছুটা চোখ মুখ কুচকে বলল, বেলি, কি করেছো? মুক্তা হইয়া এবার আরো খানিকটা বিরক্ত সহকারে বললেন, কি করে নাই সেইটা ক। মনিব যদিও জানে না বেলি কি করেছে, তবু মায়ের আচরণ দেখে কিছুটা আঁচ করতে পারছে। মা রাগী, তবে সহজে এতটা রেগে যাওয়ার পাত্রী নন। যেহেতু বিচার দিচ্ছেন, তবে কিছু একটা তো হয়েছেই। তাই সে আবার জিজ্ঞেস করলো, কি হয়েছে না বললে বুঝবো কিভাবে, বলো। মুক্তা ভুইয়া এবার ছেলেকে সবটুকু ঘটনা খুলে বললেন এক এক করে। নতুন বউয়ের রং তামাশায় তিনি কতটুকু অবাক হয়েছেন সেটাও বললেন। আত্মীয় স্বজনরা কতটুকু হাসি তামাশা করছে তা বলতেও বাদ রাখেননি। সবটা শোনার পর কপালের মাঝে গাঢ় ভাঁজ পড়তে দেখা গেল মনিবের। সে যতটুকু জেনেছিল বেলি কিছুটা চঞ্চল, কিন্তু এমন উচ্চণ্ডিত না। কিছু সময় নীরব সাত পাঁচ ভেবে অবশেষে বলল, আমি দেখছি। ছেলেকে কাছে পেয়ে মুক্তা হইয়া আরো খানিক আশকারা পেলেন যেন। মুখ চোখ কুঁচকে বললেন, তোর আব্বা নাকি বিয়াটা করতে না করছিল, সেটা শুনলে আজ এমন দিন কি দেখতে হইতো? মনিব মায়ের কথাটা প্রশ্রয় দিল না, বরং বড়ই বিরক্ত নিয়ে বলল, আব্বার এসব কাজকে প্রশ্রয় দিও না তো। একটা মেয়েরে ওভাবে মহা ধুমধাম করে অপমান করার অধিকার কারণে আম্মা। অমন ভরা মজলিসে মেয়েটাকে শুনতে হয়েছে তার গায়ের রং কালো, আর এই জন্য তার বিয়েটা হবে না। বুঝতে পারছো মেয়েটার মনের অবস্থা তখন কি হয়েছিল? অপমানে ও কতটুকু নিজেকে অসহায় ভেবেছিল। প্রকৃতপক্ষে ওর এমন ব্যবহারের জন্য আমাদের পরিবারই দায়ী। কেউ হুট করেই খারাপ হয়ে যায় না, আমরা এমন পরিস্থিতি তৈরি করি যে সে খারাপ হতে বাধ্য হয়। ছেলের এত সুন্দর কথাটা মুক্তা ভুইয়ার কাছে বাড়াবাড়ি রকমের বউ পাগলামি মনে হলো, যার ফলস্বরূপ তিনি অবাক নয়নে তাকিয়ে কিছুটা মুখ ছামটি মেরেই বললেন, বিয়া হইতে না হইতে এমন বউ পাগল হইয়া গেছ? ছি। মনিব আর কিছু বলল না। যেখানে তার এত বড় যুক্তি কেবল বউ পাগল নামে স্বীকৃতি পেয়েছে, সেখানে কিছু বলা মানেই উলুবনে মুক্ত ছিটানোর মতো। মেলি নিজের রুমে বসে ভাত খাচ্ছে। চারদিকে তখন মাত্র সন্ধ্যা পেরোনো আবহাওয়া। মৃদু বাতাসে ভরে আছে সবটুকু ঘর। মনিব ঘরে ঢুকতেই দেখলো নতুন ভাঁজ ভাঙা লাল রঙের সুতির শাড়ি পরে মেলি ভাত খাচ্ছে। বিয়ের সাজ শরীরে নেই, চোখ ভর্তি কাজল দেখা যাচ্ছে বড়ই উজ্জ্বল। ঠোঁটে বোধহয় লিপস্টিক দিয়েছিল মেয়েটা, যা ভাতের সাথে অর্ধেক গিলে নিয়েছে, আর অর্ধেক ছড়িয়ে ছিটিয়ে লেগে রয়েছে চারপাশে। আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে এই মেয়েটির চেয়ে সুন্দর সরল মানুষ দুনিয়াতে নেই। নীরবতার উপমা যেন সে, অথচ কিছুক্ষণ আগেই নাকি মেয়েটা কত রকমের কথা বলে মানুষকে বিভ্রান্ত করে ফেলেছে। মেরির ধ্যান তখনও খাবারের দিকে। ঘরে কেউ এসেছে যে সেদিকে তার খেয়াল নেই, মনের সুখে খেয়েই যাচ্ছে। মনে কিছুটা এগিয়ে এসে ডাকলো, আমার উড়নচণ্ডী কি করে? বেলির মুখ ভর্তি ভাত মুখেই রয়ে গেল। চমকে তাকালো গমগমে স্বরে কথা বলা মানুষটার দিকে। গোল গোল করে তাকানোর ভঙ্গিমা। মুখ ভর্তি ভাতে বেলিকে মনে হচ্ছে ছোট্ট খুকি, যাকে মা আদর যত্ন করে মুখে তুলে খাইয়ে দিচ্ছে। আহ্লাদে খাবার ভরে আছে মুখ। এবার বেলি মুখের ভাত চিবোতে চিবোতে অস্ফুট স্বরে বলল, খাইতেছি। বেলির জড়তাবিহীন উত্তরে হাসল মনিব।
আমায় রেখে খেয়ে ফেলছো, ভারী অন্যায় করেছো তো। মেলি লাজুক হাসল। সত্যি তো, স্বামীকে রেখে এমন গপাগপ করে খাওয়াটা তো অন্যায় বটে। মাথাটা খানিকটা নিচু করে বলল, মনে আসছিল না, খিদা লাগছিল অনেক। কি অকপটে স্বীকারোক্তি! কোনো দম্ভ নেই, অহংকার নেই, অথচ এই মাত্রই মা এই মেয়েটার নামে কত কিছুই বলে গেলেন। ইশারা ভঙ্গিতে ভাবিও বললেন কত কি। মনিবকে চুপ থাকতে দেখে বেলির অপরাধ বোধ বাড়ল। কি জানি মানুষ রাগ করলো কিনা ভেবেই বুকের ভেতর চলল দেদার বোঝাপড়া। ক্ষীণকণ্ঠে বলল, আপনি কি রাগ করলেন? বেলির প্রশ্নে হেসে দিল মনিব। এগিয়ে এসে খাটে বসলো ঠিক বেলির পাশাপাশি। ডান হাতে বেলির গালে আলতো হাত বুলিয়ে বলল, না, রাগ করিনি। এই আহ্লাদে বেলির আড়ষ্টতা বাড়ল। ক্ষীণকণ্ঠে বলল, খাইবেন আপনি? আমি কি খাওয়ার নিয়ে আসবো? বেলির নিকটে আসতেই মনিবের দুষ্টুমির মাথা চারা দিয়ে উঠল। সে ঠোঁটে ঠোঁট চেপে বলল, না, খাবার আনতে হবে না, তোমার প্লেট থেকে খাইয়ে দাও। মনিবের এহেন কথায় বেলি চমকে গেল। আঁতকে উঠে বলল, এটা তো এটো, আপনি খাইবেন কি কইরা? এটা আবার কি? স্বামী স্ত্রীর মাঝে এটা বলতে কিছু হয় না। তুমি গিয়ে দিবে খাইয়ে, তাহলে চলে যাচ্ছি। মনিবের চলে যাওয়ার কথা শুনে বেলি ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, না না, যাইবেন না, দিতেছি। কথা শেষ করে এক লোকমা ভাত ধরল মনিবের মুখের সামনে। মনিব ভাত মুখে নিল, সাথে আলতো কামড় লাগালো বেলির আঙ্গুলে। লজ্জায় বেলি আরো মিইয়ে গেল। মাথা এতটাই নামালো যে থুতনির সাথে লেগে গেল বুক। মনিব হো হো করে হাসতে হাসতে বলল, কি হলো, মাথা নামাচ্ছ কেন? আমার দিকে তাকাও। বেলি তাকালো না, বরং মাথা নামিয়ে বিড়বিড় করে জবাব দিল, না, তাকামো না, আমার শরম লাগে। নির্দ্বিধায় লজ্জা পাওয়ার এমন স্বীকারোক্তিতে মনিব ঘর কাঁপিয়ে হেসে উঠল। এমন একটা অসম্ভব মিষ্টি মেয়েকে বিয়ে করেছে ভেবে তার ভেতর ভেতর আনন্দ হলো। বিয়ের রাত পেরোতেই রান্নাঘরে বেলির তলব পড়ল। ভুইয়া বাড়ির প্রচলিত নিয়মানুসারে আজ রান্না করবে নতুন বউ। বেলি ভোরে উঠে গোসল সেরেছে, সুন্দর সুতির একটি শাড়ি পরেছে, ঘোমটাও দিয়েছে পটু হাতে। মনিব গিয়েছে বাজারে। যেহেতু আজও অতিথি বাড়িতে বিদ্যমান, সেহেতু মাছ মাংসের তো দরকার। সেজন্যই বাবার সাথে বাজারে যাওয়া তার। বেলি সবে কাজল চোখ ভরে দিয়ে বসেছে খাটে, তখনই তার যা চামেলি উপস্থিত হয় ঘরে। ঢুকতে ঢুকতে বলল, তৈরি হইছো? আম্মা ডাকে পাকের ঘরে, আহো। বেলি পা দুলাচ্ছিল। বড় বউয়ের দিকে তাকিয়ে চিকন ঠোঁটজোড়া প্রসারিত করে বলল, পাকের ঘরে কেন? আজকে কি রাতে হইব আমারে? হ, বিয়ার পরের দিন এ বাড়িতে রানতে হয়। আপনি রাখছিলেন? বেলির আচমকা এই প্রশ্নে চামেলি তৎক্ষণাৎ জবাব দিল না। কিছুক্ষণ ভেবে চিনতে বলল, না, আমি তো রান্দা পারতাম না তখন। মেরি জবাবে কেবল বলল, ও। চামেলি কতক্ষণ চুপ করে বেলির দিকে তাকিয়ে রইল। বেগুনি রঙের শাড়িতে কালো বেলিকে তার কাছে মনে হলো কালা বেগুন। রূপে ছিটে ফোটাও নেই সারা শরীরে কোনো কোনাতে। চামেলির এমন অদ্ভুত তাকানোতে বেলি বিব্রত ভাব করল। কপাল কুঁচকে বলল, কি দেখেন এমনে? বেলির কথায় চামেলি ধ্যানচ্যুত হলো। নাকটাকে 5 হাত উঁচুতে তুলে ফেলল সে, যেন কোনো পচা সবজি দেখে ফেলেছে। মুখ চোখে মারাত্মক রকমের বিরক্তি এনে বলল, দেহার মতন কিছু আছে নাকি তোমারে ভেতরে? হয়তো এমন একটা প্রশ্নের পর যে কোনো অসুন্দর মানুষ মুখ কালো করে ফেলত, অস্বস্তিতে এইটুকুন হয়ে যেত। অথচ বেলির মাঝে তার এক ভাগও দেখা গেল না, বরং সে দ্বিগুণ সম্মতি প্রদান করে বলল, আমিও তো তাই কই, যেইখানে দেহার মতো কিচ্ছু নাই সেইখানে এমন কাঙালিনীর মতন তাকায় আছেন কেন? বেলির কথায় তেলে বেগুনে জ্বলে উঠল চামেলি। ছ্যাঁত করে উঠল তার মেজাজ। তোমার তো ভারী সোপা। কাল থেকে দেখতাছি কারণে অকারণে আমারে কথা কইতে ভুল করো না। তোমার কোন পাকা ধানে আমি মই দিছি কও তো?
বেলি চামেলির এমন রাগকে মোটেও তোয়াক্কা না করে হেলতে দুলতে দরজার সামনে গিয়ে দাঁড়ালো। মাথার ঘোমটাটা আর একটু আটসাট করতে করতে বলল, এই বাড়িতে যখন প্রথম পাড়া দিলাম তখন শুনি কে যেন আমার শুনাইয়া শুনাইয়া কইতাছিল মনিবের সবসময় একটা টান আছিল আমার প্রতি। ভাবছিলাম আমার রূপ দেখা দেওয়ার মনে হয় সামলাইতে পারে না নিজেরে, বউ আনলে মনে হয় আসমানে চান্দের চাইয়াও সুন্দর বউ আনবো, কিন্তু শেষমেশ কিনা তাল গাছের পেতনি আনলো। এমন একটা কথা শুই না আমি যখন মানুষটারে দেখানোর লাগে তাকাই তখন আপনার মুখটাই দেখছি। লগে লগে একদলা স্যাপ ফালাইছি পেছনে গুইরা। দেওয়ারে যে প্রেমিকের মতন ভাবে তারে কি বেরি খাওয়া যায়? দেওয়ারের বউরে যে সতীনের মতন কথা শুনে তার লইগা কি এর চাইতে বেশি ভালো আচরণ করা আহে না? জামাই থাকতেও জামাইয়ের ভাইয়ের লইগা মন কান্দে যেই বেটি তারে কি কয় গ্রামের মানুষ জানেন তো? সরাসরি এমন অপমান চামেলি আশা করেনি বোধ হয়। কখনো কারো থেকে এমন আচরণ পেলে তারপরেই না আশা করবে। দেখতে সে যেমন সুন্দরী, তার বাবার টাকাও আছে তেমন অঢেল। শ্বশুর বাড়ি হোক কিংবা বাপের বাড়ি, কোথাও তাকে তেমন কথা শুনতে হয় নাই। মাঝে মাঝে শাশুড়ি চোখ রাঙানো দেয়, এইটুকুতেই তার শাসন সীমাবদ্ধ। কিন্তু তাই বলে এমন বাজে ইঙ্গিত তার অপমান করবে নতুন বউ? চামেলি আর টু শব্দটুকু করার আগে বেলি ঘর ছেড়ে বেরিয়ে গেল। তার ভেতরে কোনো অনুশোচনা নেই, আফসোস নেই। যে যেমন তাকে তেমন বলে কিসের আফসোস করবে সে? আফসোস করে বোকারা, কিন্তু সে বোকা নয়। রান্নাঘরে দাঁড়িয়েছিলেন মুক্তা ভূঁইয়া। ছোট বউয়ের আসার অপেক্ষাতেই যে ছিলেন তা বলার অপেক্ষা রাখে না। তার দাঁড়ানোর অঙ্গভঙ্গি বলে দিচ্ছে সেটা। বেলি হেলে দুলে রান্নাঘরে ঢুকতেই মুক্তা ভূঁইয়া স্বস্তির শ্বাস ফেললেন যেন। ছেলের বউ যেমন চোপা নাড়ে। তিনি তো ভেবেছিলেন হয়তো বেলি আসবেই না রান্না করতে, হয়তো এই রান্না নিয়ে আরেকটা কাহিনী করতে হতো বাড়িতে। কিন্তু তাকে অবাক করে দিয়ে বেলি আসলো, তাও খুব সুন্দরভাবে ঘুমটা এঁটে। বেলিকে দেখেই মুক্তা ভূঁইয়া মুখ গম্ভীর করে বললেন, কখন পাঠাইছি বড় বউরে ডাকতে, তুমি আইলা এখন? কি করছিলা এতক্ষণ লাগায়া? বেলি রান্নাঘরের পিড়িতে বসতে বসতে বলল, আপার সাথে একটু কথা কইতেছিলাম। আপা কইতাছিল আজ নাকি আমারে সব রাখতে হইব। হ, বিয়ার পরের দিন আমার বউ গো হাতের রান্না খাই, এটাই নিয়ম। কি রাখতে হইব কন? মুক্তা ভূঁইয়া জবাব দেওয়ার আগে বাহিরে দাঁড়ানো বেলির ফুফু শাশুড়ি বললেন, এখন ফ্রিজে চিংড়ি আছে, ওটি নামাইয়া রান্ধন শুরু করো। এরপর বাজার থেকে গোড়া মাছ, বড় মাছ, মুরগি আনবো। গোড়া মাছ বাচ্চা কাইটটা টমেটো ধনিয়া পাতা দিয়া শুকনা কইরা আমার পছন্দ। বড় মাছের এক পদ বাইজো, আর এক পদ জল কইর। তোমার ফোফা আবার জল ছাড়া খায় না। আর মুরগিটা রাইন্দ, আর শেষে পোলাও আর ভাত রাইন্দ। মনিব আর তোমার শ্বশুর আবার বেশি পোলাও খাইতে পারে না। বেলি কতক্ষণ ফুফু শাশুড়ির দিকে চোখ ছোট ছোট করে তাকে থেকে মুখ ভেঙচিয়ে বলল, এতডি রান্দা আইস রাঁধতে হইব? জন্মের খাওয়া না খাইব নাকি সকলে? বেলির মুখের লাগাম নেই, আর এখনের লাগামহীন কথাটাও বাইরে থাকা ফুফু শাশুড়ি শুনে ফেললেন স্পষ্টই। হই হল্লা করতে করতেই ঢুকলেন রান্নাঘরে। বেলিকে মুখ ঝামটি দিয়ে বললেন, ছি ছি ছি, এসব কেমন ধরনের কথা কয়? এ বউ, বিয়া বাড়িতে একটু ভালো মন্দ রানবো, সেইটাই তো স্বাভাবিক। তোমরা আবার এডি বুঝবা কেমনে? আসিলা তো ফকিন্নির ঘরে। বেলিও ফুফু শাশুড়ির অঙ্গভঙ্গি নকল করে শরীর নাচানোর মতন করে নাটকীয় ভঙ্গিতে বলল, হ, ঠিকই কইছেন। আপনাকে মতন রাক্ষসী খানা খাইলে আমার শ্বশুর বাড়িও ফকির নিতে বেশি দিন লাগবো না। কত জনমের ডা এক লগে খাইতে চান হুনি? বাইয়ের টাকা দেখে মজাই লাগে, তাই না খাইতে? অবস্থা বেগতিক দেখে মুক্তা ভূঁইয়া ছোট বউকে ধমক লাগিয়ে দিলেন। বেলি না জানলেও তিনি জানেন তার ননদ ননসেরা কেমন ধরনের, তাই নতুন বউকে আর কথা বাড়ানোর সুযোগ দিলেন না তিনি। ননদকেও বুঝিয়ে শুনিয়ে বাহির করে দিলেন রান্নাঘর থেকে। বেলি মুখ ভেঙে ফ্রিজ খুলল, চিংড়ি মাছ বের করলো। তার শাশুড়ি তাকে সব দেখিয়ে দিল। সব দেখিয়ে শুনিয়ে মুক্তা ভূঁইয়া বাহিরে যেতে নিলেই পিছু রাখলো বেলি। আম্মা শুনেন। মুক্তা ভূঁইয়াও পা থামালেন।
বেলির মুখের আম্মা ডাকটা তার অন্তরের গভীরে গিয়ে একটা স্নেহের টান তৈরি করলো যেন। তিনি প্রশ্নাত্মক দৃষ্টিতে বেলির দিকে তাকিয়ে বললেন, কও। আপনারা কি নতুন বউরে খাইতে দিতে চান না? নতুন বউ কি না কওয়া পর্যন্ত? মুক্তা ভুইয়া বুঝলেন না বেলির কথা, কপাল কুঁচকে বললেন, কি? বেলি মাছগুলা পানিতে ভিজিয়ে রাখতে রাখতে বলল, কাল আসার পর আপনারা আমারে কোনো খাওন দেন নাই। পরে আমি সন্ধ্যার দিকে আর টিকতে না পাইরা লাশ ভাঙ্গা খাওন চাইলাম। রাইতেও কেউ আর খাইতে ডাকলেন না। এই কাল সন্ধ্যায় খাইছি আর আইস বেলা বাজে 9টা। আমি তো মানুষ আম্মা, আমারও তো খিদা লাগে, সেইটা বুঝেন না আপনারা? নাকি কালা আর গরিব দেখে ভাবেন আল্লাহ আমগরে খিদা তৃষ্ণা কিছু দেয় নাই? আমার একটু খাওয়ান দিতে এত গায়ে লাগে আপনাকে আম্মা? অথচ কত পদ রানতে দিলেন নিজে গোলাই গা। গরিব গো কি খাইতে মন চায় না? নাকি কালাগো পেট নাই? এতগুলো কথা বেলি এক মনেই নিচের দিকে তাকিয়ে কাজ করতে করতেই বলল। একটা বারও হিংস্রতা দেখায়নি, রাগ দেখিয়েও বলেনি। মুক্তা হইয়া চুপ করেই রইলেন। এই কথার পরিবর্তে কি বলবেন তা খুঁজে পেলেন না যেন। বেলি ততক্ষণে সবজি কাটতে শুরু করেছে। সবজি কাটতে কাটতে বলল, নতুন বউ কিছু কইলে কইবেন বেলাজা, অথচ এমন এমন কাজ কিংবা কথাই আপনারা বলতেছেন যে নতুন বউটার লাশ ভাঙতে হইছে বাধ্য হইয়া। কিন্তু আপনাকে দোষ কেউ দেখবো না, দেখবো নতুন বউয়ের দোষ। কেন সে এমন করলো? নতুন বউ হইয়া কেন সোপা করলো এত? একটাবার ভাবেন না সোপা কাটা লাইগা আপনারা কতখানি বাধ্য করছেন? বেলির একের পর এক অভিযোগ মাখা বাক্যে মুক্তা হইয়া চুপ করেই থাকলেন। এরপর স্তব্ধ পায়ে নিঃশব্দে প্লেটে রুটি মাংস সাজিয়ে পানির গ্লাস সমেত বেলির সামনে রেখে অতি ব্যস্ততা দেখিয়ে বেরিয়ে গেলেন। যেন কি রাজকার্য তিনি রেখে এসেছেন, অথবা নিজেরও প্রথম বউ হওয়ার জীবনের কথা মনে পড়ে গিয়েছে। কেই বা বলতে পারে কে কখন কার ভেতরে নিজের গল্প খুঁজে পায়। আজকের শাশুড়ি একসময় এতটা অবহেলার বউ ছিলেন নিশ্চয়ই। যুগ বদলেছে, অবস্থান বদলেছে, তাই হয়তো তিনি যা পাননি তা আরেকজনকে দিতে এত কৃপণতা। বেলি রান্নায় বেশ পটু বের হলো। এক হাতে সামলে নিচ্ছে বিরাট রান্না বান্না। কাজের খালা টুকটাক আকপাজ করে দিতে এলেও বেলি সাহায্য লাগবে না বলে তাকে বিশ্রাম করতে পাঠিয়েছে। এতে কাজের খালা এত বেশি খুশি হলেন যে পুরো বাড়িতে ঘুরে ঘুরে নতুন বউয়ের গুণগান শুরু করে দিলেন। মনির বাজার করা সামগ্রী ভ্যানে করে পাঠিয়ে নিজে গিয়েছিল আরেকটা কাজে। ফিরতে ফিরতে বাজলো দুপুর 1টা। বাড়ির মোটামুটি সকলে তখন বাহিরের জায়গাটায় বসে হাসি ঠাট্টায় ব্যস্ত। মনির সেই ফাঁকে বাড়ির ভেতরে চলে গেল। ভেতরে ঢুকতেই রান্নাঘরের খুটখাট শব্দ শুনে উকি মারতেই ঘর মাক্ত বেলিকে দেখল। ঘামে ভিজে একাকার মেয়েটার শরীর, এক মনে কাজই করে যাচ্ছে। মনির কোনো রকমে বিরক্ত না করে নিজের ঘরে চলে গেল। বেলির রান্না প্রায় ঘনিয়ে এসেছে, পোলাও রান্না বাকি আছে কেবল। তন্মধ্যে সে পিঠে অনুভব করলো শীতল বাতাস। কিছুটা চমকেই গেল। এমন ভ্যাপসা গরমে বাতাসটা এতই আচমকা ছিল যে সে থমকে গিয়েছিল। তৎক্ষণাৎ পেছনে তাকাতেই দেখলো রান্নাঘরের দরজায় একটা ছোট টেবিল ফ্যান রাখা, যা চলছে ঝড়ের গতিতে। ভ্যাপসা গরমটা নিমেষেই হাওয়ায় উড়ে গেল যেন। বেলি বুঝে উঠতে পারল না এ বাড়িতে তার এমন কোন শুভাকাঙ্ক্ষী আছে যে এতটা উপকার করলো। বেলিকে অবাক করে দিয়ে হাসতে হাসতে রান্নাঘরের দরজায় দাঁড়ালো মনির। চোখে মুখে উপচে পড়ছে স্নিগ্ধতা। ভ্রু নাচিয়ে বলল, কি আমার মল্লিকা রান্না করছো বুঝি? মনিবের সম্বোধনে বেলি অবাক ভাব লজ্জায় পরিণত হলো। মৃদুস্বরে বলল, রান্দি। কি রাধো? মেলা কিছু। আপনার যে রাক্ষসীর গোষ্ঠী মেলা না রানলে নাকি মুখে দিতে পারে না। মনিব হো হো করে হেসে দিল বেলির কথার ভঙ্গিতে। এগিয়ে এসে বেলির মাথায় আদরে হাত বুলিয়ে বলল, তাই বুঝি? আমার গোষ্ঠী একটু একটু কষ্ট দিয়েছে উড়ন চটিকে, তাই না? সেজন্যই কি এত রাগ? বেলি নিচু মাথা খানিক উঁচুতে তুলে তাকালো মনিবের দিকে। চোখ ছলছল জল নিয়ে বলল, একটু একটু। মনিব আরেকটু এগিয়ে এসে বেলির গালে ছোট ছোট স্নেহের আলতো চড় দিয়ে বলল, না তো, বেশি বেশি।
তার জন্যই তো আমি একটু বেশি ভালোবাসা দিয়ে যাচ্ছি। পর মানুষের দুঃখ নাকি আপন মানুষের ভালোবাসা ভুলিয়ে দিতে পারে? তবে কি আমার ভালোবাসা এতটাই কম পড়েছে যে আমার মল্লিকার দুঃখ ঘুরছে না? মনিবের শক্ত কথা বুঝলো না বেলি। অবুঝ চোখে তাকিয়ে রইল। আবার হয়তো বুঝলো, কিন্তু কিচ্ছু বলল না। কিছু জিনিস না বুঝতে পারাই ভালো। বেশি বুঝে ফেললে সমস্যা আছে, তখন স্বার্থপর হওয়া যায় না। নিজের জন্য নিজেকে একমাত্র মানুষ ভাবা যায় না, তখন অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ে। আমরা ভাবি আমাদের তো অমুক আছে, সেই আমাদের বাঁচাবে, কিন্তু দিন শেষে তো অমুকরা সবসময় থেকে যায় না। ভুঁইয়া বাড়ির খাবার টেবিল বিশাল বড়, আত্মীয় স্বজন বেশি বিধায় প্রথম থেকেই সব কিছু একটু বিশাল বিশাল করে তৈরি করা হয়েছে। এখন বিয়ে অনুষ্ঠান বিধায় মানুষ তাদের বাড়িতে বেশি আসলো তেমনটা নয়, বাড়িতে অনুষ্ঠান না থাকলেও মানুষে ভরে থাকে। বেলির ফুফু শাশুড়ি তো বেশিরভাগ সময়ই এ বাড়িতেই থাকেন, নামমাত্র নিজের বাড়ি যান। বড় জায়ের বাপ মাও উছিলা পেলেই এ বাড়িতে হানা দেয়। এরপর আছে ফুফু শাশুড়ির ঘরের ননদ, ননস, চাচাতো দেবর, যা, ননদরা সকলেই অপেক্ষায় থাকে অজুহাত খুঁজে এ বাড়িতে পাত পেরে বসে খাওয়ার। বিশাল খাবার টেবিলের খাবার দেওয়ার দায়িত্ব প্রথা অনুসারে নতুন বউয়ের ঘাড়েই পড়ল। এতে নাকি নতুন বউয়ের আত্মা কতটুকু তা বোঝা যাবে। নতুন বউ মানুষকে খাওয়াতে পারে মন উজাড় করে নাকি কৃপণতা করে, তাই বোঝা যায় এই নিয়মের মাধ্যমে। সকলেই খেতে বসেছে। জামাল ভুঁইয়া মুখ চোখ অন্ধকার করে রেখেছেন বরাবরের মতন। নিজের অত্যন্ত অপছন্দের মেয়েটির হাতের রান্না খেতেও তার রুচিতে রুচ্ছে না, তবুও নিয়ম যা তা তো করতেই হবে। বাড়ি ভর্তি মানুষের সামনে তো আর তামাশা করা যায় না। সকলে খাবার খেতে বসলো। খাবার টেবিলে মহিবকে পাওয়া গেল না। সে বসে রইল কিছুটা দূরে একটা মোড়ায়। তার নাকি পেট ব্যথা করছে, তাই এখন খেতে পারবে না। সকলে জোরাজুরি করলেও সে উঠে এলো না, বরং ঠায় বসে রইল সেখানেই। সকলে বিশ্রামও করতে বলল, অথচ বিশ্রাম করতেও গেল না সে। অবাধ্য ছেলের উপর জামাল ভুঁইয়া আরেকটু রাগলেন। বিয়ে তো করেনি, যেন হাতের 5 পা দেখে ফেলেছে ছেলেটা। কারো কোনো কথাকে তো আক্কাই করছে না যেন। নতুন বউ মাছ বাজার পর তো মাছের তরকারি দিবা, তুমি ডাইল দিতাছো কেন তোমার ফুফারে? ফুপু শাশুড়ির কথায় বেলি ডাল দিতে গিয়ে থামলো। ঘাড় ঘুরিয়ে ফুপু শাশুড়ির দিকে তাকিয়ে একদম সহজ সরল স্বরে বলল, তরকারি তো জাল হইছে। বেলির কথায় আগামাথা না বোঝায় ফুপুর মুখ চোখে বিব্রত বোধটা ফুটে উঠল। তার স্বরে বললেন, তো জাল হয়েছে তো কি হয়েছে, হ্যাঁ কি পোলা পাইন? বেলিও ফুপুর মতো নাটকীয় ভঙ্গিতে মুখ চোখ ঘোরাতে ঘোরাতে বলল, রামধনের সময় না আপনি কইলেন ফুপা জাল খাইতে পারেন না দেখা মাছ বাজতে, বাজলাম তো মাছ। এছাড়া তরকারি মাংস সব দিয়ে জাল হয়েছে ডাইল ভাতে, আর এর লাগাই তো ফুপারে ডাইল দিতেছি যেন জাল না লাগে। খাবার টেবিলে এক লহমায় স্রোতের মতন নীরবতা বইয়ে গেল। বেলির কথাটা এতই অপ্রত্যাশিত ছিল যে মিনিট এক সবাই চুপ করেই রইল। মনে ভা করে দূর হতেই বেলির দিকে তাকিয়ে রইল। মেয়েটা চালাক নাকি বোকা তা ভাবতে লাগলো অবাক চোখে। এরপর নীরবতা ভেঙে প্রথম হাসিটা সেই দিল। বেশ জোরে শব্দ করেই হেসে উঠল। তার সাথে তাল মিলিয়ে রীতিমতো একটা হাসির ঝড় উঠে গেল টেবিলে। হাসলেন ফুফা শ্বশুর পাবেল ভুঁইয়াও। ফুফু শাশুড়ি তো কতক্ষণ এতই তবদা খেয়ে দাঁড়িয়েছিলেন যেন মূর্তি হয়ে গিয়েছেন। হাসির শব্দ দাপটে ভাবে বাড়তেই তিনি রেগে মেগে আগুন। চোখের রাগে যেন ভস্য করে ফেলবেন বেলিকে। পাবেল ভুঁইয়া বেলির শ্বশুরকে উদ্দেশ্য করে বললেন, ভাই সাহেব, বউ একটা আনছেন মনের মতো। এমন বুদ্ধি কয়জনেরই বা থাকে, কয়জনেরই বা এমন হাসাইতে জানে। জামাল ভুঁইয়া এতক্ষণ চুপ করেছিলেন। বোনের জামাইয়ের প্রশংসায় দুবার একটু মাথা নাড়িয়ে খেতে লাগলেন। তুমি সব জায়গায় এমন সবাইরে মাথায় উড়াইবা না তো। এই মায়া অহন তোমার লেগে যে এই অশ্রদ্ধার কামটা করলো, তারপরেও তুমি কেমনে সুনাম গাও? সবাই কি ঠাট্টার পাত্র লাগে ওর? বেলি ডাগর ডাগর নেত্রচুকুল মিলে মুখ ভেঙচিয়ে বলল, ঠাট্টা করলাম কই? আপনি কইছেন দেখেই তো আমি কইলাম। আপনার কথা অক্ষর অক্ষরে শুনলাম, তাও আপনি রাগ করেন। আর কি করলে আপনার মন পাবো কন্ত? পাবেল ভুঁইয়া স্ত্রীকে তর্ক আর বাড়াতে
না দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য নিজের স্ত্রীকে বললেন, চুপ থাকো তো তানু। এরপর থেমে বেলিকে বললেন, দেন আম্মা, ডালাইয়া দেন। ঝাল খাইতে যেহেতু পারি না সেহেতু ডাল দিয়াই না হয় খাইলাম। ডাল দেওয়ার অনুমতি পেলেও বেলি ডাল দিল না, বরং রান্নাঘর থেকে দুটো সিরামিকের বাটি নিয়ে এলো ঢাকনা দেওয়া। সুন্দর বাটিগুলো ফুফা শ্বশুরের প্লেটের সামনে সাজিয়ে রাখতে রাখতে বলল, আজকে না হয় একটু জাল খাইলেনি, নতুন বউয়ের হাতের জাল খাইয়া দোয়া করে দিয়ে যাবেন ফুপা। সবাইকে অবাক করে দিয়ে বেলি সিরামিকের ঢাকনা খুলতেই সুন্দর মুরগির মাংস আর রুই মাছের তরকারি দেখা গেল। কি সুন্দর করে বাটিতে রাখা। মেলির শাশুড়ি এতক্ষণ পর মুখ খুলেন, অবাক কণ্ঠে বললেন, এইগুলো আলাদা কেন, আর আলাদা করে পাকের ঘরেই কেন রাখছো? বেলি মাছের তরকারি ফুপা শ্বশুরের পাতে দিতে দিতে বলল, এগুলা জাল কম দিয়ে আলাদা রাখছি, এর জন্যই আলাদা করে রাখছিলাম। আর আপনারা নতুন বউয়ের মন পরীক্ষা করতে পারেন, আর নতুন বউ শ্বশুর বাড়ির মানুষের মন পরীক্ষা করতে পারবো না? আমার ফুপা শ্বশুরের মন পরীক্ষা করার লাগেই তো এগুলো রান্না করে রাখছিলাম, দেখতাম উনি কি কন। বেলির কথায় তাজ্জব বনে গেল সকলেই। জামাল ভূঁইয়া তো নিজের পুত্রবধূর একের পর এক গুণ দেখে বিস্ময়ের চরম পর্যায়ে পৌঁছে গেলেন। পাবেল ভূঁইয়া ভালো মানুষ, তাই হাসতে হাসতে বললেন, মন পরীক্ষা কইরা কি বুঝলা বউ? বেলি নরম কণ্ঠে বলল, আপনি ফুপুর মতন না, অনেক বালা। পাবেল ভূঁইয়া আরেকটু মজা করতে বললেন, আর যদি তোমার ফুপুর মতনই হইতাম? বেলি এবার অকপটে বলল, তাইলে এই তরকারির বাটি রান্না করেই থাকতো, খারাপ মানুষ হওয়ার শাস্তি আর কি? বেলির এমন অকপটে স্বীকারোক্তিতে খাবার টেবিলে আবারও হাসির বন্যা বয়ে গেল। এবার খুব গোপন একটা হাসি দেখা গেল মুক্তা ভূঁইয়ার মুখেও, তবে তা মুহূর্তে আঁচল দিয়ে লুকিয়ে ফেললেন। মনিবের তো হাসতে হাসতে পেট ব্যথা হওয়ার জোগাড়। ভাগ্যিস এমন একটা মেয়েকে সে বিয়ে করেছে, না হয় কে এইভাবে প্রাণ খুলে কথা বলে হাসাতো। খাবার টেবিল ফাঁকা প্রায়, বাড়ির সকলেই খেয়ে দিয়ে যার যার জায়গায় চলে গিয়েছে। কেবল বিশাল টেবিল জুড়ে রয়ে গিয়েছেন মনিব আর মুক্তা ভূঁইয়া, দুজনেই খেতে বসেছে। বেলি এটা থালা বাসন গুছিয়ে রাখছে। মনিব ভাত মেখে প্রথম লোকমাটা বেলির মুখের সামনেই ধরল। আচমকা বেলি নিজের মুখের সামনে ভাতের লোকমা দেখতেই কিছুটা অবাক হলো, তারপর তাকালো শাশুড়ির দিকে। মুক্তা ভূঁইয়া তখন মুখ নামিয়ে খাচ্ছেন, দৃষ্টি প্লেটের দিকে। বেলি মনিবকে চোখ দিয়ে ইশারা করে শাশুড়িকে দেখালো। মনিব মাথা নাড়িয়ে বোঝালো কিচ্ছু হবে না, খাবারটা মুখে নিতে। বেলি কিছুক্ষণ এধার ওধার তাকিয়ে খাবারটা মুখে নিল। অতিরিক্ত চঞ্চলতা আর উত্তেজনার জন্য খাবারটা উঠে গেল নাকে মুখে। চুরি করে খেতে গিয়েও শেষমেশ হাতে নাতে ধরা পড়ার জোগাড়। মনিব পানি গ্লাসের জন্য হাত বাড়ানোর আগেই মুক্তা ভূঁইয়া নিজের সামনে পানি গ্লাসটা বেলির দিকে ঠেলে দিলেন। ভাতের দিকে একদিনই তাকিয়ে ভাত মাখতে মাখতে বললেন, খাবার দ্বারায় খাওয়ানোর নিয়ম নাই, বৈশা খাইতে হয়, আগে ওরে বইতে দে মনিব। মুক্তা ভূঁইয়ার কাছে এমন প্রকাশ্যে ধরা খেয়ে কিছুটা লজ্জায় মুখ নামালো বেলি। মনিব সত্যি সত্যি তাকে হাত ধরে বসিয়ে দিল। পানির গ্লাস এগিয়ে দিয়ে আরেক লোকমা ভাত আবারও মুখের সামনেই তুলে ধরল, কিন্তু বেলি অস্বস্তিতে একসার বসে রইল মূর্তির মতন। মুক্তা ভূঁইয়া প্লেটের ভাতটুকু শেষ করে এটা থালা বাসনগুলো গুছিয়ে উঠে দাঁড়ালেন। রান্নাঘরে যেতে যেতে বললেন, খাবার শেষ কইরা আমার ঘরে আইসো, নতুন বউরে জিনিস দিতে হয় খাবার খাইয়া। কথা শেষ করেই হনহনিয়ে চলে গেলেন। বেলি অবাক, হতভম্ব। যে শাশুড়ি এত রাগী মানুষ, সেই শাশুড়ি এমন একটা দৃশ্য দেখেও কোনো হই হল্লা করলেন না কেন? মনিব বেলির মুখের সামনে ভাতের লোকমা ধরে রেখেই বলল, হা করো না কেন, কতক্ষণ দূরে বসে থাকবো? আপনি খান। আমি খাবো না, তুমি খাও। না খাইলে বইছেন কেন খাইতে? খেতে বসছি কে বলো তোমাকে? আমি খাওয়াতে বসছি। এত রান্না বান্না করে নিজে মেখে খেতে গেলে বেশি খেতে পারতে না, তাই আমি খাওয়াতে এলাম। মনিবের কথায় বেলি বিস্মিত হলো। ভাত মুখে পড়ে অস্ফুট স্বরে বলল, তাই বলে আমার সামনে এমন করবেন? আমরা যদি বকা দিত? মনিব গা ছাড়া ভাবে বলল, আমারে তুমি চিনো না, ধীরে ধীরে চিনবে, ধৈর্য রাখো। বেলি ঘাড় কাত করে সম্মতি দিল।
মনিব তাকে খাইয়ে দিল ছোট বাচ্চাটির মতন যত্ন করে, যেন এত আদরে মানুষ এই পৃথিবীতে আগে কেউ কখনো পায়নি। বেলির যে রুমে অবস্থান সেই রুমের দক্ষিণ দিকে জানালা খুললে দেখা যায় একটি শান্ত নিবিড় দিঘি। পূর্ণিমা রাতে যে দিঘিতে চাঁদের জ্যোৎস্না স্নান করে আহ্লাদে। দিঘিটির নাম চন্দ্রমল্লিকা। দিঘির জল গুলো কুচকুচে কালো, বুক থই থই জল। কালো জলেও এই দিঘি যেন সমগ্র রূপ বুকে নিয়ে বসে আছে। অদ্ভুত ভাবে বেলি আজ খেয়াল করলো দিঘিটাকে। সন্ধ্যার দিকে বিদ্যুৎ চলে যাওয়ায় দক্ষিণ দিকের জানালাটা খুলে দিয়েছিল। জানালা খুলে দিতেই সুন্দর স্নিগ্ধ বাতাসে ঘরটা ভরে যায়। তখনই সে খেয়াল করে দিঘিটিকে। মনে হয় তাকিয়ে থাকতে সেই দিঘির দিকে। দিঘির চারপাশে খোলা জঙ্গল, তাই হয়তো বাড়ির পেছনের এই দিঘিটির সাথে বাহিরের কেউ তেমন পরিচিত নয়। মনিব ঘরে ছিল না, বিদ্যুৎ চলে যাওয়ায় বাহিরে গিয়েছিল কোনো একটা কাজে। যখন ঘরে ফিরল তখন সন্ধ্যা পেরিয়ে যাবে যাবে ভাব। ঘরে ঢুকতেই দেখে চঞ্চল বেলি দিঘির পানে মুখ করে তাকিয়ে কি যেন ভাবছে উদাস চোখে। সেই চোখে চঞ্চলতা নেই, দুষ্টুমি নেই, আছে এক রাস আনমনা ভাবনা। যে ভাবনার প্রখরতা এতই বেশি যে মনিবের ঘরে প্রবেশ করার শব্দটুকু আমলে নিল না। কিভাবে আমার রণচণ্ডী? কোথায় তার মন? কে নিল তার চঞ্চলতা শুনি? বেলির বাহিরে থাকা দৃষ্টি এটি ধ্যানচ্যুত হয়। পাশ ফিরে তাকাতেই দেখে মনিব তার গা ঘেঁষে দাঁড়িয়েছে একদম নিকটে। বেলি মৃদু হেসে জবাব দেয়, কিছু না। মনিব এক হাতে বেলির বাহু জড়িয়ে ধরে, আরেক হাত মেয়েটার থুতনিতে রেখে শুধায়, আমার কথা ভাবছিল বুঝি? বেলি উত্তরে কেবল হাসে। মনিব নিজেই তখন বাহিরের দিকে তাকায়, দিঘিটার দিকে আঙ্গুল তাক করে বলে, এই যে দেখছো দিঘিটা, ওর নাম কি জানো? বেলি উত্তর দিল, না। দিঘিটার নাম চন্দ্রমল্লিকা। চাঁদের আলো এসে দিঘিটায় পড়ে বলে এই নাম রাখা হয়েছিল। আর মল্লিকা রাখার কারণ, দিঘির আশপাশ জুড়ে তখন নানান রঙের মল্লিকা ফুলের গাছ ছিল। বেলি উৎসাহী গলায় বলল, তাই নাকি? কে রাখছিল এমন নাম? আমার দাদা। এটা নামকরণ করেন আমার দাদা। শুনেছি তিনি খুব শৌখিন মানুষ ছিলেন। ফুল, জল, পাতা, আকাশ ইত্যাদি এসব ছিল দাদার প্রথম ভালোবাসা। সবকিছু তিনি নাম রাখতে ভালোবাসতেন। তার জন্যই কি আপনিও নাম রাখেন? এত বেলির প্রশ্নের মানে বুঝল না মনিব। ভ্রু কুঞ্চিত করে বলল, কি? বেলি এবার মনিবের দিকে খুলো, চোখে চোখ রেখে বলল, এই যে আপনি আমারে কখনো মল্লিকা, কখনো উড়ানচণ্ডী ডাকেন, কিন্তু আমার নাম তো বেলি। আপনি তো আমারে অন্য নামে ডাকেন, সেইটাই কইতাছি। আপনিও কি নাম রাখতে ভালোবাসেন কিনা তাই জিগাইলাম। মনিব হাসলো বেলির আগ্রহ দেখে, মাথার হাত বুলিয়ে বলল, বেলির সমার্থক নাম মল্লিকা। আমার দাদা বেলি ফুলকে মল্লিকা রাখতেন, সেই জন্য আমিও তোমায় মল্লিকা ডাকি। আমি দাদার মতন সবকিছুর নাম রাখি না, শুধু যেগুলো ভীষণ পছন্দ করি, ভালোবাসি, সেগুলোর নাম রাখি। মনিবের কথায় খানিকটা হাসলো বেলি। এরপর কিছুটা ঘুরে দিঘির দিকে তাকিয়ে বলল, কি সুন্দর গেরা নাইতাছে কন। বেলি ফুলের গাছ আছে দিঘির লগে নাকি? হ্যাঁ আছে, গত বছর লাগিয়েছিলাম। আর দেখো এবছরই ফুল হয়ে গিয়েছে। কি সুন্দর ঘ্রাণ। একটা গোপন কথা শুনবে? বেলি আগ্রহ ভরা কণ্ঠে বলল, কি কথা? মনিব বেলিকে সম্পূর্ণ ঘুরিয়ে বেলির কাঁধে থুতনি রেখে বলল, এই গাছ গত বছর আমি লাগিয়েছিলাম। জানো কেন লাগিয়েছিলাম? কারণ গত বছরে আমি প্রথম তোমাকে দেখি। তুমি মাঠে তোমার আব্বুর খাবার নিয়ে যাচ্ছিলে সেদিন। আমার চোখ আটকে যায় তোমার দিকে। কালো কাজল দেয়া তোমাকে যে আমার ভীষণ সুন্দর লেগেছিল। মনে হয়েছিল এই পৃথিবীতে এর চেয়ে সুন্দর কিচ্ছু হতে পারে না। তখনই ঠিক করে রেখেছিলাম, বিয়ে করলে তোমাকেই করব। বেলি স্তব্ধ নয়নে সামনের দিঘিটার দিকে তাকিয়ে থাকে। মনিবটাকে যেভাবে ভালোবাসছে সেভাবে আদৌ কেউ তাকে কখনো ভালোবাসবে বলে তার মনে হয় না। এত ভালোবাসা পেয়েও বেলির বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মনিবদের বাড়িতে সমস্যা হয়েছে, বিশাল বড় রকমের সমস্যা নাকি। মনিব আর বেলি নিয়ম অনুযায়ী আজ বেলির বাবার বাড়ি গিয়েছিল। বিকেলেই মনিবের বাড়ি থেকে সংবাদ আসে বিপদ হয়েছে বাড়িতে। উঠোনে মাদুর পেতে বসে আড্ডা দিচ্ছিল বেলির কাজিন, ভাই বোন, মনিব সকলে। বেলি মায়ের সাথে রান্নাঘরে ছিল।
তার মাঝেই মনিবের কাছে কল আসে। মনিব এক মুহূর্ত অপেক্ষা না করে বাড়ির দিকে রওনা হয়। পাশের গ্রামেই বাড়ি হওয়ায় যেতে তেমন অসুবিধা হয়নি, কিন্তু সে বেলিকে নিল না, বলল 2 দিন থাকতে। এমনিতেই বাবা মা ছেড়ে শ্বশুর বাড়ি গিয়ে থাকতে মেয়েটার ভীষণ মন খারাপ হয়। আর কেউ না জানলেও মনিব সেটা জানেই বুঝে। মনিবকে এত হন্তদন্ত হয়ে যেতে দেখে বেলির বাড়ির সকলেই জানতে চায় কি হয়েছে, কিন্তু মনিব কিচ্ছু বলে না, পাছে শ্বশুর বাড়ির লোকেরা চিন্তা করবে সেই ভেবে। মনিব ঘর থেকে তৈরি হয়ে বেরোতেই বেলির মা বেলিকে রান্নাঘর থেকে ঠেলে বের করেন, জামাইকে এগিয়ে দিয়ে আসতে বলেন। কালো রঙের পাঞ্জাবিতে মনিবকে মাত্রাতিরিক্ত সুদর্শন লাগছে। পৃথিবীতে সুন্দর আর মায়াবী মানুষ একসাথে দেখা যায় না। কারো গায়ের রং ফর্সা অথচ চেহারায় মায়া নেই, আবার কারো বা চেহারায় মায়া অথচ গায়ের রং ফর্সা নয়। অথচ মনিবের এই দুটোই বৈশিষ্ট্যই আছে। দেখতে যেমন সুন্দর সেই, তেমন গায়ের রঙও ফর্সা, রাজপুত্রের মতন লাগে তাকে। কোথাও কোনো খুঁত নেই মানুষটার। বেরিতে বাড়ি থেকে বের হলে কাঁচা রাস্তা, মাটির তৈরি রাস্তাটা এবড়ো থেবড়ো। মেয়ের শাড়ি পরে সে রাস্তায় হাঁটতে কিছুটা অসুবিধা হচ্ছিল। হুট করেই মনিব প্রকাশ্যে বেরির হাত জড়িয়ে ধরে, সাবধানে নিজের কাছাকাছি মেয়েটাকে এনে ফিসফিস করে বলল, আমি আছি, পড়বে না, সাবধানে হাঁটো। রাস্তায় সামান্য মাত্র লোক আসা যাওয়া করছে। সকলের চোখ ঘুরে ঘুরে এই হাতের বাঁধনে, এই নৈকট্যের দিকে এসে আটকাচ্ছে। তাতে হেলদোল নেই মনিবের, দর্শস্তি হলো বেরির। সে হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, হাত ছাড়েন, মানুষ দেখতেছে। মনিবের যেন কথাটা গায়ে লাগলো না। সে মুঠো আরো শক্ত করে বলল, দেখুক মানুষ, আমি তো পরনারীর হাত ধরিনি, পাপও করিনি। আমার মানুষে আমি ধরছি, মানুষ কি বলবে শুনি। বেলি নাছর বান্দা হাতটা টানতে টানতে বলল, মানুষ বেশরম কইব। বলুক, বউকে ধরলে যদি বেশরম হতে হয় তবে আমি তাতেই রাজি। বেলি আরো কিছু বলল। লোকটার সাথে শক্তি কিংবা কথা কোনোটাতেই পারবে না জেনেও সে চুপ হয়ে গেল। কিছু রাস্তা যেতেই রিকশায় উঠল মনিব। বেলিকে ছেড়ে যেতে যেন তার মন টানছে না, তবু যেতে তো হবেই। রিকশায় উঠে মন খারাপ করে বলল, তুমি চিন্তা করো না, কাল সকালে আমি আসার চেষ্টা করব। আর সমস্যা যদি মিটে যায় তবে আজ রাতেই আসবো। তুমি ভালো মতো খাওয়া দাওয়া করো, আর রাতে কল দিব না তোমার আব্বুর ফোনে। মোবাইলটার সাথে রেখো, বাড়ি গেলে তোমাকে একটা মোবাইল কিনে দেবো, কেমন? যাও, বাড়ি ফিরে যাও, আমি আসছি, কেমন? বেলি ঘাড় কাত করে সম্মতি দিল। মনিবের যেতে ইচ্ছে করছে না, তবুও অনিচ্ছা নিয়েই রিক্সা চালককে বলল গন্তব্য ধরতে। বেলি দাঁড়িয়ে রইল কতক্ষণ। রিক্সা চোখের দৃষ্টিসীমানা পার না হওয়া অব্দি দাঁড়িয়ে রইল। মনিবের রিক্সা চলে যেতেই সে বাড়ির দিকে হাঁটা আরম্ভ করলো। 2 কদম গিয়ে উষ্টাও খেলো। বাড়ির সামনে আসতেই দেখলো তার মা দাঁড়িয়ে আছেন, ঠোঁটে হাসি। মেয়েকে দেখে ভদ্র মহিলা বললেন, দেখলি তো বেলি, কত ভালা ফোলার লগে তোরে বিয়া দিলাম। এমন জামাই কয়জনের কপালে থাকে ক? মায়ের কথায় হাসলো বেলি, বিদ্রুপ করে বলল, হ, অনেক বালা বিয়া দিছো তোমরা। তাই তো শাশুড়ি নতুন বউয়ের হাতের রান্দা খাইয়া কয় না দিতে গেলে। শ্বশুর তামসা কইরা কয় ফকির নিগো গলায় সোনা মানায় না। আমার মতন কালা মাইনসের শৈলে নাকি সেই সোনার হার নাকি বান্দরের গলায় মুক্তার মতন লাগে। কি ভাগ্য আমার বাবা, তো এত ভালা কপাল কারো হয় নাকি? মাগো মা, সোনায় বাইন্দা রাখার মতন কপাল। কথা শেষ করেই মাকে কিছু না বলতে দিয়ে বাড়ির ভেতরে চলে গেল বেলি। ভদ্রমহিলা মেয়ের যাওয়ার পানে তাকিয়ে রইলেন নির্নিমেষ। বেলির শ্বশুর বাড়ির গহনা চুরির ঘটনা আর গোপন রইল না। গ্রামে গ্রামে ছড়িয়ে গেল বিকেল পেরোতে পেরোতেই। বেলির বাবা করিম হাসান বাজারে একজনের মুখে খবরটা শুনে হন্তদন্ত হয়ে বাড়িতে এলেন। বেলিরা তখন সেই উঠোনের মাদুরেই বসে আছে, কথা বলছিল কিছু একটা নিয়ে। কবির হাসান বাড়িতে ঢুকেই মেয়েকে বললেন, বেলি, জামাই বাইতে গেল কেন, জানোস কিছু? জিগাইছিলি? কথায় ব্যস্ত থাকা সকলে ধ্যান ঘুরে কবির হাসানের দিকে এসে নিবদ্ধ হলো। বেলি ভ্রুকুঞ্চিত করে বলল, না তো জানি না, কয় নাই তো কিছু। কবির হাসান এগিয়ে এসে বললেন, তোর শ্বশুর বাড়িতে নাকি বিরাট চুরি হয়েছে। টগো যত গয়নাপত্র আছে সব নাকি
চুরি হইয়া গেছে, ভরি ভরি গহনা টিকিনাও নাই। তোর শ্বশুর তো শোকে কয়েকবার জ্ঞান হারাইয়া লইছে। মাদুরে বসে সকলে তাজ্জব বনে যায়। বেলি তো বিচলিত ভঙ্গিতে দাঁড়িয়ে গেল। কবির হাসান মেয়েকে তাড়া দিয়ে বলেন, আইস তোর ওইখানে থাকা উচিত মা। উঠ, তোরে হইয়া নে, আমি নিয়ে যাবো তোরে। এখন জামাই তোরে যে কেন নিল না? তুই ওই বাড়ির বউ, এই বিপদে তো তোর ওইখানেই থাকা উচিত। বেলি বাবার কথায় সম্মতি দিল। ব্যতিব্যস্ত পায়ে ছুটল ঘরে তৈরি হতে। পেছন পেছন এলেন বেলির মাও। মেয়ের ঘরে ঢুকে দরজা আটকে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। মাকে দেখে বেলি শুধালো, কি হয়েছে? মানসুরা বেগম বেলির কাছে এসে বহু সাবধানে বললেন, গয়নাটি কই রাখছত বেলি? আম্মা, আমি হয়তো একটু বেশি ঝগড়া করি, তাই বললা তুমি আমার চোর বানাইতে পারো না? মেয়ের উগ্র কণ্ঠে মানসুরা বেগম কিছুটা থতমত খেলেন। অতঃপর মেঘমন্দ স্বরে বললেন, না, আমি ভাবছিলাম হয়তো তুই রাগ কইরা পালাইছত। এতটি গয়না আমি রাগ করে পলাবো? আমার এত ক্ষমতা আছে নাকি? বেশি বিরক্তি নিয়েই বলল বেলি। মানসুরা বেগম আর জবাব দিলেন না, চুপ করে ঘর থেকে বেরিয়ে গেলেন। বেলি মায়ের যাওয়ার পানেই তাকে হতাশ শ্বাস ফেলে তৈরি হওয়ায় মনোযোগ দিল। রাত হলেও ভূঁইয়া বাড়ির সকল ঘরে ঘরে আলো জ্বালানো, নিদ্রার আভাসটুকু নেই কারোর চোখে। এতগুলো গহনা হারানোর পর শোকে যেন পাথর হয়ে গিয়েছেন মনিবের বাবা। বেলি রান্নাঘর থেকে খাবার এনে এক এক করে টেবিলে রাখলো সাজিয়ে। অতঃপর সবাইকেই খেতে ডাকলো। শ্বশুরের ঘরে গেল শ্বশুর শাশুড়ি আর স্বামীকে ডাকতে। ঘরের মাঝে চুপচাপ মা বাবার সাথে বসেছিল মনিব। বেরি দরজায় দাঁড়িয়ে বলল, মা, খাওয়ান বাড়ছি, খাইতে আসেন। মুক্তা হইয়া স্বামীর পায়ে তেল মালিশ করছিলেন। বেলি কণ্ঠ পেতেই সকলের দৃষ্টি গিয়ে আটকাল দরজায়। জামাল ভূঁইয়া তো চোখ মিলেই ওকে দেখে খ্যাক খ্যাক করে উঠলেন। ও আমার ঘরের সামনে কি করে? ওরা যাইতে বলো মুক্তা। বাড়িতে বউ তুলতে না তুলতে এত বড় সর্বনাশ হইলো আমার। আল্লাহকে কুফা আইলো আমার বাড়িটায়। মনিব বাবার আক্রোশের তীব্র প্রতিবাদ করে বলল, আব্বা, ওর সাথে আপনি ভালোভাবে কথা না বলতে পারলে বলবেন না। সব ব্যাপারে আপনি এমন বাড়াবাড়ি করতে পারেন না আব্বা। দেখছো দেখছো, আমার নিজের ছেলে নাকি আমার লগে এমন আচরণ করতে পারে। বাপের প্রতি আর কোনো টান নাই। 2 দিনের বউয়ের লাইগা যেন দুনিয়া আটকায়া যাইতেছে। 2 দিনের বউ হোক আর 1 দিনের, কথা তো দিয়েছি চিরজীবন পাশে থাকা। আপনার আচরণ ঠিক করেন আব্বা। ঠিক করবো না কি করবা তুমি? হ্যাঁ, এবার বেলি দরজায় দাঁড়িয়েই উত্তর দিল, হ্যাঁ, আর কি করব? করতাছে তো উপরওয়ালা। আমারে গয়না দেওয়ানোর সময় কইছিলেন না এই গয়না আমার শরীরে মানাইবো না? এখন চোরের হাতে মানাইতেছে না? একেবারে ঠিক কাম হইছে। মাইনসেরে ছোট কইরা কথা কইলে তা নিজের উপর ফিরা আহে, বুঝছেন? বেলির কথা যেন আগুনে ঘি ঢালার মতন কাজ করলো। জামাল ভূঁইয়া আরো রেগে গেলেন। মুহূর্তে চেঁচিয়ে বাড়ি মাথায় করলেন। তিনি তাজ্জব হয়ে যাচ্ছেন রীতিমতো নতুন বউয়ের কথা শুনে। বাড়ি এতগুলো গহনা চুরি হলো, অথচ মেয়েটার মনে কোনো হাহুতাশ নেই। বলে কিনা ঠিক হয়েছে? অবস্থা বেগতিক দেখে উনি তাড়াতাড়ি বেলিকে নিয়ে চলে গেল সেখান থেকে। বাবার শরীর এমনিতেই খারাপ হয়ে গিয়েছে, পরে চেঁচামেচিতে আরো খারাপ হয়ে গেলেই সমস্যা। এমনিতেই একটা স্ট্রোক করে ফেলেছেন মানুষটা কিছুদিন আগে। আজকে অতিরিক্ত উত্তেজিত হয়ে আরেকটা স্ট্রোক করলে জীবন ঝুঁকিতে পড়ে যাবে। রাত তখন ভালোই হয়েছে। যার যার ঘরে ঘুমিয়ে আছে সকলে, কেবল সজাগ বেলি। আজও দক্ষিণ দিকে জানালাটা মেলে দেখি সৌন্দর্য মুগ্ধ হয়ে দেখছে। বাড়িতে আজও বিদ্যুৎ নেই। রাত হলে বিদ্যুৎ থাকে না ইদানিং। অতিরিক্ত গরম কিংবা বৃষ্টি হলে বিদ্যুৎ চলে যায়। বাহিরের মৃদুবন্ধ বাতাস এসে গায়ে লাগছে। একধারে কতক্ষণ দাঁড়িয়ে রইল। এরপর পানি খাওয়ার জন্য গেল ড্রয়িং রুমে। ড্রয়িং রুমে যেতেই দেখলো কাজের মহিলাটি সজাগ চা বসিয়েছেন চুলাতে। হয়তো তার শাশুড়ির জন্য। ভদ্র মহিলা আবার চা খেতে পছন্দ করে। নতুন বউ ঘুমাও নাই অহনো? ফরিদা বিবির কথায় রান্নাঘরের দরজায় তাকালো বেলি। পানির গ্লাসটা টেবিলের উপর রাখতে রাখতে বলল, না, ঘুমাইলে কি আর পানি খাইতে আসতে পারতাম? ফরিদা বিবি হাসলেন নতুন বউয়ের কথায়। রান্নাঘর থেকে আরেকটু এগিয়ে এসে বেলির কাছাকাছি দাঁড়ালেন। কিছুটা ফিসফিসিয়ে বললেন, জানেন আজ কি হয়েছে? আপনি তো বাড়িতে আসিলেন না। বড় বউ আপনার নামে কি কইছে জানেন?
বেলি ভ্রু কুচকালো, মাথা নাড়িয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? ফরিদা বিবি সাবধানী কণ্ঠে বললেন, গয়না চুরির কথা ছড়াই যাওয়ানোর পর বড় বউ কয় গয়না নাকি আপনি নিছেন, কারণ এর আগে কখনো এ বাড়িতে চুরি হয় নাই, আপনি আহনের পর হইছে, তাই হের সন্দেহ আপনি কামটা করছেন। ফরিদা বিবির কথায় ফুঁসে উঠল বেলি। কি? হ্যাঁ, এত বড় কথাটা বলছে সত্যি? খোদার কসম, নতুন বউ হ্যাঁ বলেছে। পরে মনিব বাবজান আইসা এডি শুননা অনেক চিল্লা ফাল্লা করছে। হের লাইগা তো কেউ আর কিছু কয় নাই আপনারে, না হইলে এতক্ষণে আপনারা ছিঁড়া ফেলতো। বেলি হাসলো, ঠোঁট বাঁকিয়ে বলল, আমিও শিখতে জানি। কথা শেষ করে ঘরে চলে গেল সে। মনির তখনও ঘুমোচ্ছে, অথচ বেলি জেগে রইল নিশি। ঠান্ডা বাতাসে ঘর ভরে গেল, অথচ কোনো এক চিন্তায় ঘুম এলো না বেলির। বাড়ির মেহমান তেমন আর নেই। গহনা চুরি হওয়ার পরের দিনই প্রায় সকলে চলে গিয়েছে। কেবল ফুপি শাশুড়ি আর ওনার মেয়ে কণিকা রয়ে গিয়েছে। জামাল ভূঁইয়া 2 দিনই যেন গহনা হারানোর শোকে পুজো হয়ে গিয়েছেন। তবে বেলিকে দেখলে তার যথারীতি আক্রোশ ছোড়া অব্যাহত আছে। সকালের খাবার টেবিলে বসেছে সকলে, কেবল মনিব আর বেলি বাদে। বেলি সবাইকে খাবার দিচ্ছে আর মনিব দাঁড়িয়ে আছে অকারণ। জামাল ভূঁইয়া খেতে খেতে বললেন, তোমার কি হইছে? সবার লগে খাইতে পাও না কে? নতুন করে নিয়ম বানাইছো নাকি? মনিব অকপটে বলল, খিদে নেই। খিদা থাকবো না কে? প্রতিবেলায় এক কথা কও, কাহিনী কি? যেহেতু এক কথাই বলি, তার মানে কাহিনী তো আছেই কিছু একটা, যা আপনাদের বলা যাবে না। তাহলে শুধু শুধু জিজ্ঞেস করার কি আছে? এবার মনিবের ফুপু তানু ভূঁইয়া খোঁচা মেরে বললেন, কাহিনী তুই না কইলে কি হইছে? আমরা কি জানি না লাগে? বউ পাগল এতই হইছ যে অহন বউরে ছাড়া খাইতে পারস না। ফুপুর মুখে কোনো কালেই লাগাম ছিল না, তা জানে মনিব। তাই কিছুটা রাগান্বিত চোখেই ফুপুর দিকে তাকালো। কণিকা নিজের মায়ের আচরণে বিরক্ত হয়ে বলল, আহা আম্মা, এত কথা কেন বলতে হবে তোমার? তানু ভূঁইয়া মেয়েকে ধমকে বললেন, কমই তো, আমি তো মিশা কিছু কই নাই, তুই চুপ থাক। সত্যি কইছেন ফুফু, কিন্তু আপনারে তো কেউ সত্য কইতে কয় নাই এইখানে। আর সেদিন দেখলাম ফুফা আপনার লাগিয়া খাওয়ানোর টেবিলে অপেক্ষা করতেছিল, মাছের অর্ধেক টুকরা রাইখা দিছিল, আপনি যাতে বাতের ব্যথা না বাইরা যায় তাই নিজে মোড়া সাইরা আপনারে বইতে দিছিল। ফুপার ভালোবাসা আপনি যে নিতাছেন, আমরা কি কিছু কইছি কখনো? তাইলে আপনি কেন এত কথা কইবেন, বুঝান আমারে? বেলির মোক্ষম সময়ে মোক্ষম কথায় চুপ করে গেলেন তানু ভূঁইয়া। মনিব হাসল চাপা হাসি, ভ্রু নাচিয়ে বলল, ফুপি, এই জন্য বলি, এত কথা সবসময় বলবেন না, বেলির সামনে তো নাই। মনিবের বউকে এত আশকারা দেওয়া যেন মানতে পারল না চামেলি। তাচ্ছিল্য করে বলল, বাপরে, যেমনে বউরে মাথা তুলো, মনে হয় বউ না যেন শিন্নি। তাতে আপনার বড় জলে, তাই না আফা? বেলির টিটকারিতে রেগে গেল চামেলি, ধমকে বলল, তুমি আমার লগে এমন কইরা কথা কইবা না বইলা দিলাম। তাইলে আপনিও হুদাই খোঁচা দিয়েন না, খোঁচা দিলে খোঁচা খাইতেই হইব। জামাল ভূঁইয়া এবার পুরো ঘর কাঁপিয়ে ধমকে উঠলেন, একটা কথা কওয়া যায় না আজকাল এই ঘরে? কি একটা বউ যে আইলো, এর সোপায় শেষ হয় না। বেলি মুখ ভেঙচি দিল, আরো কিছু বলতো কিন্তু মনিবের ইশারায় চুপ করে গেল। তাছাড়া এমনিতেও তার ঝগড়ায় মন নেই। সবাই খেয়ে উঠতেই খেতে বসলো মনিব। মুখ চোখ অন্ধকার করে তাকে খাবার দিতে লাগলো বেলি। মেয়েটা যে রাগ করে আছে তা বুঝতে বাকি নেই মনিবের। তাই সে বেলির ডান হাতটা টেনে ধরলো, মৃদু স্বরে বলল, রাগ করেছ? বেলি টেনে হাতটা ছাড়িয়ে নিল, কণ্ঠ ভার করে বলল, না, রাগ করবো কেন, খুশি হইছে। আপনার আব্বা কইলো আমি নাকি চোপা করি, তো আমি খুশি হবো না? এমন একটা কথা হই না? আব্বা ভালো হোক, তারপর তুমি তার কথার উত্তর দিয়ে দিও, কেমন? এখন তো আব্বুর শরীরটা একটু খারাপ, তাকে উত্তেজিত করা যাবে না, না হয় সমস্যা হবে। বেলি আর কথা বলল না, মুখ ফুলিয়েই রাখলো। মনিব খাবার নিয়ে মুখের সামনেই ধরতেই মুখ ফিরিয়ে নিল। মনিব হাত ধরে টেনে বসিয়ে খাবার পুরে দিল মেয়েটার মুখে, মাথায় হাত বুলিয়ে বলল, শোনো, রাগ করো না, আজ বিকেলে তোমাকে মেলায় ঘুরতে নিয়ে যাব, কেমন? এবার বোধ হয় রাগ করলো বেলির। মুখের খাবার চিবোতে চিবোতেই বলল, সত্যি?
একদম সত্যি। পুরো বাড়ি ঘুমে নিমগ্ন। হুট করে চেঁচামেচির শব্দে কান খাড়া হলো মনিবের। সজাগ হয়ে দেখলো এই রাতে বেলি তার পাশে নেই। ড্রয়িং রুম থেকে তাহলে নিশ্চয়ই মেয়েটাই চেঁচাচ্ছে। মনিব আর 7-5 না ভেবে ছুটে গেল। বেলি টেবিলের সাথে দাঁড়িয়ে কাঁপছে। মনিব যেতেই জড়িয়ে ধরল তাকে। ততক্ষণে সজাগ হয়ে গিয়েছে সকলে। বাহির থেকে ছুটে আসতে দেখা গেল ফরিদা বিবিকে, হাতে মোটা লাঠি। মনিব ভ্রু কুঞ্চিত করে শুধালো, কি হয়েছে, কি হয়েছে? বেলি তখনও কাঁপছে। ফরিদা বিবি কপালে ঘাম মুছতে মুছতে বললেন, চোরাই ছিল মনে হয়। ঘুম থেকে উঠটা দেখি বহনের রুমে কেডা জানি ফিস করে। আমি জিগাইলাম কে, কোনো জবাব আইল না। এরপর দেখলাম বড় বউয়ের দরজা শব্দ হইল, আর ছোট বউ দৌড়াই আইসা চিৎকার দিল ভয়ে। জামাল ভুইয়ার কপালে গাঢ় ভাঁজ পড়ল। ওনার বাড়িতে চোর আসছে আজকাল, ব্যাপারটা যেন হজম হলো না। বড় বউয়ের রুমের দরজার দিকে তাকিয়ে দেখলেন দরজা আটকানো, কিন্তু দরজার সামনে পায়ের ছাপ রয়েছে কারো। বড় বউ এত বেশি ঘুমে নিমজ্জিত ছিল যে তার দরজায় পরপর অনেকগুলো কষাঘাত করার পর সে দরজা খুলল। ঘুমে ঢুলো ঢুলো অবস্থা, টেনেও চোখ মেলে ডাকতে পারছে না। জামাল ভাইয়া ধমকে উঠলেন চামেলিকে, কি ঘুমাও তুমি? হ্যাঁ, বাড়িতে চোর ধরা পড়লো নাকি ডাকাত পড়লো, কোনো খবরই নাই তোমার? চামেলির ঘুমে বিভ্রান্ত মস্তিষ্ক অস্ফুট স্বরে বলল, চোর 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 আইছিল আবার। চোখ খুলে দাও, তোমার ঘরের সামনে চোর, তার চিহ্ন রেখা গেছে। চামেলি ঘুমে নিভে আসা চোখ জোড়াকে টান টান করে ফ্লোরের দিকে তাকালো। পায়ের ছাপ স্পষ্ট ফ্লোরে। চমকে গেল সে। ঘুম এবার পালালো বোধ হয়। দেখা গেল আতঙ্ক তার মুখে। আঁতকে উঠে বলল, কখন আইছিল চোর? আল্লাহ, হাই গডা, আল্লাহ দরজা আটকাইয়া আজকে ঘুমাইছিলাম। বেলি তখনও মনিবের মুখের কোনায় লেপটে আছে। জামাল ভাইয়া চামেলির দিকে গাঢ় সন্দেহ নিয়ে তাকালো। তার যেন বারবার মনে হতে লাগলো চামেলির এই চোখ টেনে আসা ঘুমটা নেহাতেই নাটকীয়, কিন্তু সেটা প্রকাশ করলেন না, বরং গম্ভীর কণ্ঠে বললেন, তালেব যতদিন না আইব তোমার সাথে ফরিদা বিবি ঘুমাইবো, তারে সঙ্গে নিয়ে আইস থেকে ঘুমাইবা। শ্বশুরের আদেশ পছন্দ হলো না যেন চামেলির। সে কপাল কুঁচকে বলল, কেন? আমি কইছি তাই। তাহলে বিদেশ থেকে আইলে ফরিদা বিবি আবার নিজের জায়গায় ঘুমাইবো না? না আব্বা, আপনি তো জানেন অন্য কারো লগে আমি ঘুমাইতে পারি না। ঘুমাইতে হইব এখন। বাড়িতে যা কীর্তিকলাপ শুরু হয়েছে, তোমারও তো একলা রুমে আর দেওয়ান যাইব না। একলা মাইয়া মানুষের রুমে চোরও যদি ঢুকে কি খারাপ হবে ব্যাপারটা ভাবছো? একবার আর কোনো কথা হইব না। শ্বশুরের সিদ্ধান্ত অপছন্দ হলো চামেলির, কিন্তু জামাল ভাইয়া তাতে আশকারা দিলেন না, বরং ফরিদা বিবিকে নির্দেশ দিলেন, তুমি আইস থেকে বড় বউয়ের সাথে ঘুমাইবা, কান সজাগ রাখবা, কে কি করে, কে আসে কে যায় আমারে জানাইবা। জামাল ভাইয়ার শেষ কথায় ইঙ্গিত ছিল, যা অন্য কেউ তেমন বুঝতে না পারলেও মনিব বুঝতো ঠিক। কিন্তু বেলির সামনে সে ইঙ্গিত নিয়ে কথা বললে খারাপ প্রভাব পড়বে বলে সে বুঝেও চুপ থাকে। দক্ষিণ দিকের জানালা ঘেঁষে সূর্যের আভা এসে পড়ছে কোনাকুনি খাটে। বেলির কৃষ্ণাভ মুখমণ্ডলে সে আলো দেখাচ্ছে আধ্যাত্মিক সুন্দর। সুন্দর সুচালো ভ্রুজোড়া, সাথে চোখের অত্যাধিক বড় বড় পাপড়ি, যেগুলি যেন বেলির পুরো মুখের সৌন্দর্যতা বর্ধনে একাই ভূমিকা পালন করছে। মনিব হাত মুখ ধুয়ে সবে বের হয়েছে। সারা রাত ঘুম না হওয়ায় চোখজোড়া ফুলে লাল হয়ে আছে। শেষ রাতের দিকে বেলির যেই গা কাঁপিয়ে জ্বর এলো, এরপর কি আর ঘুমিয়ে থাকা যায়? জলপট্টি দেওয়া, শরীর মুছিয়ে দেওয়া সব করেছে একা হাতে। ঘরে ঢুকতেই রৌদ্র স্নানে মুখরিত ঘুমন্ত বেলিকে দেখে সারা রাতে ক্লান্তি যেন হাওয়ায় মিলিয়ে গেল মনিবের। এত শান্ত কোমল মুখখানি পৃথিবীর সবটুকু শান্তি যেন ধারণ করে আছে। মনিব গিয়ে রোদের বরাবর দাঁড়ালো। অতিরিক্ত রোদে মেয়েটার ঘুমে ব্যাঘাত ঘটছে বিধায় সে জানালা আটকে দিল। পুরো রুম জুড়ে আধো অন্ধকার নেমে এলো নীরবেই। মনিব গিয়ে আলগোছে বেলির কপালে হাত ছোয়ালো। জ্বর কমেছে অনেকটাই। কাল রাত এত বেশি ভয় পেয়েছে যে মেয়েটার জ্বরই উঠে গিয়েছে। কপালে হাত, গাল স্পর্শ করলো, তারপর আঙ্গুল স্পর্শ করলো রুক্ষ ঠোঁট, যেন কত বছরের পিপাসায় ক্লান্ত এই ঠোঁট জোড়া।
মনিবের স্বাদ জাগলো একবার পিপাসের মোচনে, কিন্তু মেয়েটার ঘুম ভেঙে যাবে বলে সে নিজেকে সংযত রাখলো। মাথায় পরপর কয়েকবার হাত বুলিয়ে বেরিয়ে গেল ঘর ছেড়ে। যাওয়ার আগে দরজাটা টেনে দিতে ভুলল না। খাবার টেবিলে সকলেই সকালের খাবারের জন্য একত্রিত হয়েছে। চামিলি খাবার এগিয়ে পিছিয়ে দিচ্ছে, সাথে ফরিদা বিবি সাহায্য করছেন। মনিবকে দেখেই মুক্তা ভুইয়া প্রথমে প্রশ্ন করলেন, ছোট বউ কই, উঠে নাই আইস? মনির মাথা নাড়ালো, টেবিলে বসতে বসতে বলল, না, জ্বর এসেছে, সারা রাত ঘুমায়নি, তাই এখন ঘুমাচ্ছে। বিচলিত হলেন মুক্তা ভুইয়া, ভ্রু কুঞ্চিত করে বললেন, জ্বর? মাঝরাতেও না ভালো দেখলাম। হ্যাঁ, হয়তো ভয় পেয়েছিল রাতে, তাই জ্বরটা এসেছে। কি যে শুরু হইল বাড়িটাতে। বইয়া বাড়িতে কখনো চোর পা রাখার সাহস করতে পারে নাই। এই এলাকার কারো এত কলিজা নাই, কিন্তু কয়দিন ধরে দেখি এই বইয়া বাড়িতেই কিনা চোর ঢুকতাছে। আমার কেমন ডর ডর লাগতাছে। বরে ভাই, আপনি কিছু ভাবেন না কি করবেন? মনিবের ফুপু কানু ভুইয়ার কথায় মাথা নাড়ালেন জামাল ভুইয়া। কি যেন ভাবতে ভাবতে কঠিন হয়ে এলো তার মুখ চোখ। নিরানন্দ স্বরে বললেন, দেই কি করা যায়, কিছু না কিছু তো করতেই হইব। এমন চোর কি এর আগে কখনো আইছিল এই বাড়িতে? জামাল ভুইয়া উত্তর দেন না। মুখটা কেমন শুকিয়ে যায় কোনো ভাব নাই। কিছু হয়তো ভাসতে থাকে চোখের পর্দায়, যা বলতে পারেন না, অথচ অন্তরে আড়ালেও ব্যথা হয়। খাবার দাবার শেষ করি বাবার ঘরে এলো মনিব। জামাল ভুইয়া তখন মোটা খাতায় ব্যবসায়ের হিসাব করছেন। ছেলেকে ঘরে প্রবেশ করতে দেখে খাতাটা বন্ধ করে দিলেন। রাশভারী কণ্ঠে বললেন, কিছু বলবা? মনিব এসে কাঠের টুলটায় বসলো। তীর্যক চোখে তাকিয়ে রইল বাবার দিকে। মনে যেই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে তা আদৌ বাবাকে বলা কতটুকু যুক্তিসঙ্গত হবে তাই ভাবছে ভেতর ভেতর। জামাল ভুইয়া বললেন, কি কথা কইতে এত সময় নিতেছ? মনিব এবার আর সংশয় ধরে রাখলো না, কিছুটা বিব্রত কণ্ঠে বলল, আব্বা, আপনার কি মনে হয় চুরির ব্যাপারটা আসলে কি? জামাল ভুইয়ার চোখে চিকন গ্লাসের চশমা ছিল। ব্যবসার হিসেব কষতে নিলে তিনি চশমা ব্যবহার করেন। আজও সেই সূত্রে চোখে দিয়েছিলেন। সেই চশমার উপর দিয়ে তাকিয়ে বললেন, চুরি ব্যাপার কি হইব? চুরি তো চুরি নাকি? মনিব বাবার চতুরতা সম্পর্কে অবগত, তাই বাবার কথা ঘোরানোর এমন পারদর্শিতা মোটেও বিচলিত কিংবা উত্তেজিত হলো না। ঠায় বসে থেকে বলল, ভাবিকে সন্দেহ করার কারণ কি? ছেলের কথা এবার জামাল ভুইয়া নড়ে চড়ে বসলেন। কপালে পড়ল 3 ভাঁজ। সন্দেহ করি? করেন না বলছেন? মনিব যে একেবারেই বাবার মতন চতুর হয়েছে তা জানেন জামাল ভুইয়া, তাই আর কথাকে ঘুরিয়ে নয় ছয় না করেই বললেন, তালেব দেশে নাই 2.5 বছর, বড় বউয়ের বয়স মাত্র 23। এই বয়সে তার স্বামীর দূরে থাকাটা হয়তো তার জীবনে পাপ করার বড় কারণ হয়ে দাঁড়াইতেছে, তাই না? বিনা কারণে সন্দেহ করাটা অমূলক নয় কি? জামাল ভুইয়া ছেলের প্রশ্নে মাথা দুলালেন। আলগোছে খাট থেকে নেমে জানালা বরাবর দাঁড়ালেন, বললেন, বহু বছর আগে এমন ঘটনা এ বাড়িতে ঘটেছিল, তুমি তো জানো সেইটা নাকি? সব সময় একই ঘটনা বারবার ঘটবে তেমনটা তো না। মুনিব, আজ সকালে তোমার জিলহজ চাচা আসছিল, জানো সেটা? হুট করে কথা প্রসঙ্গে 90 ডিগ্রি ঘুরে যেতেই মনিব অবাক হলো। সুর টেনে বলল, তো গত কয়েকদিন যাবত তোমার চাচা রাতে আমাদের বাড়িতে একটা ছেলেকে ঢুকতে দেখেছেন। প্রথমে ভাবছিল তুমি হইবা, বা বাড়িতে কত মেহমান একজন একজন হইব, কিন্তু কাল রাইতে দেখছে একজন কেউ ছেলেটারে বাড়িতে ঢুকাইতেছে। মেয়েলি অবয়ব ছিল, অন্ধকারে মুখ দেখে নাই তোমার চাচা, কিন্তু কয়েকবার ডাকাডাকি করে জিজ্ঞাসা করছে, কিন্তু কোনো সাড়া দেয় নাই। চোরকে কেউ নিজে যেচে বাড়িতে আনবো বইলা তোমার মনে হয়? মনিব বাবার কথায় হতভম্ব হয়ে গেল। মাথা ঘোরাতে লাগলো তার। মনের মাঝে যে কথাটা জাগ্রত হলো সেই চরিত্রের সাথে ভাবির চরিত্র মেলাতে বড় খারাপ লাগছে তার। সে বিমর্ষ মনে বলল, আপনি যা ভাবছেন তা আদৌ সম্ভব? মনিব আনমনে মাথা নাড়ালো। আর কিছু বলার মতন শব্দ পেল না। বেলিকে নিয়ে যদিও আগের দিন মেলা ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়া হয়নি। তাই আজ মনিব ঠিক করলো বেলিকে নিয়ে ঘুরতে যাবে। শুধু বেলি নয়, সাথে ভাবি এবং কণিকাও যাবে। বেলির জ্বরটা নেমেছে, মুখ চোখ
শুকিয়ে গিয়েছে অনেকটা একদিনের জ্বরেই। বেলির শাশুড়ি বেলিকে একটা সুন্দর শাড়ি পরিয়ে দিলেন, মাথা ভর্তি চুলগুলোকে সুন্দর করে বেঁধে দিলেন। শাশুড়ির এমন যত্নে মুগ্ধ হলো বেলি, হেসে বলল, আইস সূর্য কোন দিকে উঠছে কন তো আম্মা। মুক্তা হয়ে তখন চুলের শেষ অংশের বেনিখানি করছিলেন। ছেলের বউয়ের কথায় ভ্রু কুঞ্চিত করে বললেন, কেন? এই যে আপনি এত যত্ন আত্তে করতেছেন, এই যত্ন আমার ভাগ্যে আছে ভাবতেই তো পারতাছি না। মুক্তা হইয়া চোখ রাঙালেন, বেলিকে মিছিমিছি শাসিয়ে বললেন, এত কথা একদম কইবা না, শুধু শুধু মানুষরে খোঁচা দাও কেন? শুধু শুধু খোঁচা দিছি না, কারণে তো আপনি ভালোই জানেন। মুক্তা হইয়া আর কথা বললেন না। মেয়েটা এত মুখের উপর কথা বলে, কোনো কিছু মানেই না। আকাশে সূর্য তখন ঢলে পড়েছে নিচে ভঙ্গিমায়। আলো আধারের মিশেলে অপূর্ব এক আকাশ বুক ফুলিয়ে যেন দাঁড়িয়ে আছে মাথার উপর। বেলিরা মেলাতে এসে প্রত্যেকে যেন আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে। চারপাশে এত আলোকসজ্জা, এত সুন্দর সুন্দর জিনিস, যেন কোনো আনন্দের বাজার এটা। মনি পরিচিত একজনের সাথে কথা বলে আসতেই দেখলো বেলি আশেপাশে নেই। ভাবি আর কণিকা মাটির জিনিসপত্রের দোকানের সামনে দাঁড়িয়ে জিনিসপত্র দেখছে। মনির আশেপাশে চোখ বুলাতেই খেয়াল করলো বেলি একটা দোকানের পেছনে দাঁড়িয়ে আছে। মনির সেখানে যেতেই দেখলো একটা ছেলে দ্রুত বেগে ছুটে যাচ্ছে। আচমকা মনিরকে দেখে যেন ভূত দেখার মতো চমকে উঠলো বেলি। আর তার চমকে ওঠাটা এতই অস্বাভাবিক ছিল যে মনিরের চোখে লেগে গেল। সে অবাক স্বরে বলল, তুমি এখানে কেন? কি ছিল ছেলেটা? তোমার পরিচিত? মনিবের পরপর প্রশ্নে চুপ হয়ে গেল বেলি। থতমত খেয়ে আছে। তার মাঝেই বেলির হাতে এক মুঠ চুড়ি নজর এলো মনিবের। চুড়িগুলো ছো মেরে নিজের কাছে নিয়ে ব্যতিব্যস্ত কণ্ঠে পড়ল, এগুলো কে দিয়েছো তোমাকে? কার থেকে নিয়েছো? বেলির মুখটা এইটুকু হয়ে এলো ভয়, কথা বেরোচ্ছেই না। তবু অস্ফুট স্বরে বলল, ওই ছেলেটা গিয়েছে। মনিব কিংকর্তব্য বিমূঢ় হয়ে বলল, ওই ছেলে দিয়েছে? কেন? কে হয় তোমার? বেলি মাটির দিকে তাকিয়ে মিনমিন করে বলল, আমারে হুট করে এখানে ডাইকাই না কইলো, বড় ভাবিরে চুরি দিয়ে দিতাম, আর কাউরে যেন না কই। এরপরেই তো আমি কিছু কওয়ার আগেই দৌড়ায় গেল গা। ছাদে আচারের বয়াম রোদে দিয়েছে মুক্তা ভইয়া। আচার রোদে দিলে দীর্ঘদিন ভালো থাকে, তাই তিনি রোদ উঠলে আচার শুকাতে দেন ছাদে। তাছাড়া বৃষ্টির মৌসুম, সবসময় রোদ পাওয়াও যায় না। যখনই রোদ ওঠে তখনই রোদের সঠিক ব্যবহার করা উচিত বলে তিনি মনে করেন। মুক্তা হয়ে আচার রোদে দিতেই বেলি উড়নচণ্ডীর মতন হাজির। উস্কো খুস্কো চুলগুলো খোলা, উদাস বাতাসে নড়ছে মৃদু মৃদু। শাড়িটাও ঠিক মতো পরনে নেই, কোনা দিয়ে পেট দেখা যাচ্ছে সামান্য। মুক্তা ভুইয়া ভ্রু কুঞ্চিত করলেন পুত্রবধূর এমন বেহাল দশায়। এই কি অবস্থা? তুমি ঘুমাও নাই? বেলি শাশুড়ির দিকে আর চোখে তাকালো, ঠোঁট উল্টে বলল, দুপুরে আমার ঘুম হইতে চায় না। আগে তো দুপুরে কখনোই ঘুমাইতাম না, সেই অভ্যাস যায় নাই। মুক্তা হইয়া ছেলের বউয়ের দিকে নিবিড় পায়ে এগিয়ে এলেন, কোমরে হাত রেখে বললেন, না ঘুমাইয়া কি করতা? কেন? পথে পথে হাঁটতাম আর দেখতাম কারো বাড়ির আম পাকছে কিনা, কারো বাড়ির গাছে জাম ধরছে কিনা। মানুষের বাড়ির আম জাম দিয়া তোমার কি কাম আসিল? শাশুড়ির প্রশ্নে লাজুক হাসলেও বেলি কাপড়ের আঁচলে আঙ্গুল পেঁচাতে পেঁচাতে বলল, লুকাইয়া সেই গাছ থেকে এইগুলান পাড়ে আনতাম, তারপর খাইতাম। বেলি লজ্জা পাওয়ার ভঙ্গিতে হেসে ফেললেন মুক্তা ভুইয়া। বেলির কাছাকাছি এসে মাথায় হাত বুলালেন মেয়েটার। এই ছেলের বউকে দেখলে তার ভীষণ মায়া মায়া লাগে। কন্যা সন্তান তার ভীষণ পছন্দের ছিল, যদিও সৃষ্টিকর্তা তাকে কন্যা দেননি। ভেবেছিলেন ছেলের বউদেরকে নিজের মেয়ের মতন রাখবেন, কিন্তু বড় বউ আসতেই তার সেই ধারণা বদলে গেল। বড়লোক বাপের মেয়ে ছিল বড় বউ, তেমন করে কারোর সাথে মিশতেই চাইতো না, আলাদা আলাদা থাকতেই যেন তার ভীষণ ভালো লাগে। তাই আগ বাড়িয়ে মুক্তা ভুইয়া আর মেয়ে পাওয়া হলো না। কিন্তু ছোট বউ সে আফসোস ঘুচিয়ে দিল যেন। প্রথম যেদিন এলো সেদিনই পুরো বাড়িতে অবিশ্বাস্যকর চঞ্চলতা ছড়িয়ে পড়ল। মেয়েটাকে একটু বেয়াদব লেগেছিল যদিও, কিন্তু দিনে দিনে বড় কাছের হয়ে যাচ্ছে মেয়েটা, বড় মায়া পড়ে যাচ্ছে। লুকাইয়া খাওয়া চুরি জানো না? শাশুড়ির প্রশ্নে বেলি চোখ গোল গোল করে তাকালো।
গাল ফুলিয়ে বলল, কে কইলো চুরি? শৈশবের সবকিছুই আনন্দ, স্মৃতি আর সুখ, কোনো কিছুই চুরি না। বাপরে, এত জ্ঞানী কথাও জানো তুমি? ভাবছিলাম তো বাসর ঘরের গান ছাড়া তেমন কিছুই জানো না। শাশুড়ির ঠ্যাস মারা কথায় বেলির গোল গোল চোখ লজ্জায় নিভু নিভু হয়ে গেল। দৃষ্টি ঘুরিয়ে ফেলল দ্রুত। দাঁত দিয়ে নখ কেটে পরিস্থিতি হালকা করতে চাইল। মুক্তা ভূঁইয়া ছেলের বউয়ের জব্দ হওয়া মুখমণ্ডল দেখে হেসে কুটি কুটি। বেলিও কতক্ষণ হাঁসফাঁস করে পর মুহূর্তেই হেসে দিল। তাদের মধ্যে কথোপকথন গাঢ় হলো। মুক্তা ভূঁইয়া ছেলের বউকে বসিয়ে মাথায় তেল দিতেও শুরু করে দিলেন। সাথে কত গল্প। দুপুরের রোদও নিভে এসেছে ততক্ষণে। বাতাসের বেগ বেড়েছে কিছুটা। ঠান্ডা বাতাসে আড্ডা জমে গেল আরো। দুজনের সুখের কথা, শোকের কথা দুজনকে বলতে লাগলো বন্ধুর মতন। আড্ডার এক সময় মুক্তা ভূঁইয়া হুট করেই বেলিকে বললেন, একটা কথা সত্যি কইরা বলবা? বেলি বসেছিল সোজা মুখ করে। পেছনে বসে মুক্তা ভূঁইয়া তেল দিয়ে দিচ্ছিলেন। শাশুড়ির কথায় বেলি শাশুড়ির মুখের দিকে তাকালো, মাথা নাড়িয়ে বলল, কি? বড় বউরে বলে সেদিন মেলায় একজন চুরি দিয়া গেছিল, এরা সত্যি? বেলি হয়তো এই প্রশ্নটা আশা করেনি, তাই কিছুটা থতমত খেয়ে গেল। তার উপর সেদিন মনিব বলেছিল এই চুরির কথাটা বাড়ির কেউ যেন না জানে। তাহলে মা জানলেন কি করে? তা ভেবে ভেবে মাথা ব্যথা হয়ে গেল তার। মুখটা শুকিয়ে ছোট হয়ে গেল। আমতামতা করতে লাগলো বারংবার। মুক্তা ভূঁইয়া ভরসা দিলেন, আশ্বস্ত কণ্ঠে বললেন, আমারে কও, আমারে কইলে কিচ্ছু হইব না। বেলি ভরসা পেল না, তবুও মনিবের কথা অমান্য করার সাহস পেল না। মুক্তা ভূঁইয়া ছেলে বুকে চুপ করে থাকতে দেখে দীর্ঘশ্বাস ফেললেন। হতাশ কণ্ঠে বললেন, বড় বউরে বাড়িতে আনছি 3 বছর। বিয়ার কয়েক মাস পরেই আমার পোলাটা বিদেশ গেল গা। অল্প বয়সী মাইয়া, স্বামীর সাথে সোহাগ বাড়ার আগে স্বামীর সাথে দূরত্ব বাড়লো। কিন্তু তাই বইলা সে বাহিরে কারোর সাথে এমন সম্পর্ক করব, তা তো মন মানতে চায় না। তোমার শ্বশুর যখন কইলো, আমার তো পায়ের নিচ থেকে মাটি সরে গেল। মায়াটা উগ্র মেজাজি, রাগী, কটু কথা কয়, সব মানছি। কিন্তু তাই বইলা চরিত্রের সমস্যা। এখন হাতে নাতে ধরতে না পারলে তো জিজ্ঞাসা করাও যায় না, কোন কথা কেমনে ঘুরায় ফেলবো কওয়া যায়? এ যে চালাক মাইয়া। শাশুড়ির এমন হাপিক পেশে বেলি চুপ করে থাকে। তারও মন খারাপ হয় ভীষণ। বেলি অবেলায় শুয়ে আছে বিছানায়। রুম অন্ধকার। মনিব বাইরে থেকে এসে এই অন্ধকার রুমটা দেখে অবাক হয়ে গিয়েছিল প্রথম পর্যায়ে। পরবর্তীতে ধাতস্থ হলেও রুমে বেলি শুয়ে আছে। ভর সন্ধ্যাবেলা বাড়িতে লম্ফঝম্প না করে শুয়ে আছে মেয়েটা। এই ব্যাপারটা বড়ই বিস্ময়কর ঠেকলো মনিবের কাছে। এগিয়ে গেল ধীর পায়ে। বেলি পাশ ঘেঁষে গায়ে গা ঢেকিয়ে বসলো। নরম হাতে মাথায় হাত রাখলো। মেয়েটার কাছে এলেই মনিবের কি যেন হয়। পৃথিবীর সমস্ত মুগ্ধতা এসে ভর করে তার চোখে মুখে। বুকের উত্তাল ঢেউ নীরব হয়ে যায়। নিজেকে মনে হয় সর্বসুখী। মাথায় কারো হাতের স্পর্শ পেতেই ঘুম ছুটে গেল বেলির। চোখ মেলে তাকালো। আবছা চোখে দেখতে পারছিল না প্রথম অবস্থায়, কিন্তু ধীরে ধীরে অন্ধকার রুমে পুরুষ অবয়বটা স্বচ্ছ হতে আটকে উঠল। খানিক চেঁচিয়ে বলল, কে কে? আকস্মিক বেলির ভীতি দেখে চমকে গেল মনিব। 2 হাতের গাঢ় আলিঙ্গনে মেয়েটাকে বুকের মধ্যখানে এনে ভরসা দিয়ে বলল, আমি মনিব, ভয় পেও না। বেলি বুকের গতি ওঠানামা করছে দ্রুত। মারাত্মক ভয় পেয়েছে যে তার শরীরের কম্পন দেখে আঁচ করা যাচ্ছে ভালোভাবে, কিন্তু এতটা ভয় পাওয়ার তো কিছু হয়নি। মনিব ধীরে ধীরে তার পিঠে হাত বুলিয়ে দিল। চুলের ভাঁজে ভাঁজে আঙ্গুল ডুবিয়ে শরীরের কম্পন দূর করার চেষ্টা করলো এবং এক পর্যায়ে গিয়ে সে সক্ষম হলো। বেলির শরীরের কাঁপুনি কমে এলো, স্থির হলো অনেকটা। এমন বেপরোয়া মেয়েটার ইদানিং ভয় পাওয়ার ঘটনায় মনিবের মনে চিন্তা বাড়তে থাকলো। কি এমন কারণ যে মেয়েটা এত ভয় পেয়ে আছে? ওকে কি কেউ ভয় দেখিয়েছে? মনের সন্দেহ মনে রাখে মনিব। উপর উপর বলে, ঠিক আছে তুমি মল্লিকা, ভয় গিয়েছে? বেলি বুকে মাথা গুজে রেখে মাথাটা নাড়ায় মৃদু স্বরে, বলে, ঠিক আছে। মনিবের আলিঙ্গন ভরসা রেখে এবার নৈকট্যের দিকে যায়।
ঘনিষ্ঠতা বাড়তে থাকে একটু একটু করে। তন্মধ্যেই বাহির থেকে হইচই ভেসে আসে ভয়ঙ্কর ভাবে। দুজনেই ছুটে যায় দ্রুত। ড্রয়িং রুম জুড়ে দাঁড়িয়ে আছেন মুক্তা ভূঁইয়া এবং ওনার বড় ছেলের বউ চামেলি। মূলত উচ্চ কণ্ঠটা চামেলির ছিল। বেলি যেতেই চামেলি ছুটে আসে বেলির কাছে। শরীরের সর্বস্ব শক্তি দিয়ে চর বসায় বেলির গালে। আক্রোশে ফেটে পড়ে মুহূর্তে, চেঁচিয়ে বলে, তুমি কেমনে আমার নামে এমন বদনাম ছড়াইতাছো? তুমি কি না আমার চরিত্র নিয়ে গুজব ছড়াও? এত বড় সাহস তোমার? ভর সন্ধ্যাবেলার উষ্ণ গরমের মাঝে ভূঁইয়া বাড়িতে যে থমথমে আবহাওয়ার সৃষ্টি হলো তা নেহায়েতই অপ্রত্যাশিত ছিল। বেলি অবাক নয়নে তাকিয়ে রইল। কিন্তু হিংস্র বাঘের ন্যায় হুঙ্কার ছেড়ে উঠল মুনিব। ভাবি, আপনার এত বড় সাহস বেলির গায়ে হাত দেন? চামেলি উদ্ভ্রান্ত। হুঙ্কারে ভয় পেল কিনা বোঝাই গেল না ঠিক। কেবল সাপের মতন ফুসতে ফুসতে বলল, 100 বার হাত তুলুম, ওর সাহস হয় কি কইরা আমার চরিত্র নিয়ে কথা বলার? হতভম্ব বেলির বিস্ময় কেটে গেল। চোখে মুখে ছড়িয়ে পড়ল তীর্যক রাগ। খুবই ফুসে উঠে বলল, এমন ভাব করতেছেন যেন আপনি মেলা বালা। আপনার কাহিনী এই বাড়ির সবাই জানে, একটু হইলো নিজের সাধু ভাবেন নাকি? চামেলি তেড়ে এলো। এই কি কি জানে আমার কাহিনী? বলো এক্ষুনি। বাড়িতে আসলা শুক্র শুক্র 8 দিন হয় নাই, এক্ষুনি এত বড় সর্বনাশ করছো আমার? আমি সর্বনাশ করার কে ভাবি? আপনি যদি রাত বিরাতে বাড়িতে পর পুরুষ ঢুকান তাইলে আমি বললেই সমস্যা? বেলির কথায় মুখের রাগ নিভে গেল চামেলির। কিং কর্তব্য বিমূঢ় হয়ে বলল, আমি পর পুরুষ ঢুকাই? ঢুকান না। না ঢুকালে চোর কেন আপনার ঘরের দরজার সামনে দিয়া খালি হাইটটা গেছে? বুঝান আমারে। চামেলির চোখে মুখে বিস্ময় ভাব এমন করছে যেন এ সম্পূর্ণ কিছুই তার মাথার উপর দিয়ে যাচ্ছে। বেলি কুটিল হাসল। আরাম করে সোফায় বসতে বসতে বলল, আপা, আপনার বিয়ার দিন নাকি আপনার চাচাতো ভাই অনেক ঝামেলা করছিল? কেন করছিল? চামেলির মুখ ছোট হয়ে এলো। কথার মোড় ঘুরে এমন স্পর্শকাতর অংশে গিয়ে দাঁড়াবে সেই বোধ হয় এটা আঁচ করতে পারেনি। কেবল মুহূর্তটাকে অন্যদিকে ফেরানোর জন্য বলল, তোমারে নাকি সেই দিন মেলায় একজন আমার নাম কইরা চুরি দিয়া গেছে? তুমি নাকি এইটা বলছো সবাই রে? হ্যাঁ, মিথ্যা বলি নাই তো, দিছেই তো। কে দিছে? আর দিলে সেটা তুমি এই পর্যন্ত আমারে না বইলা পুরা বাড়ি ছড়াইয়া ফেলছো কেন? পুরা বাড়ির মানুষ জানে আমারে কেউ একজন চুরি দিছে, অথচ আমিই জানি না। আমি পুরা বাড়ি ছড়াই নাই ভাবি, আপনার দেবর জানতো খালি। কি জানতো? হ্যাঁ, কি জানতো? আমাকে মেলায় কে চুরি দিতে যাবে? শুধু শুধু এসব কথা ছড়াইতেছো কেন তুমি? তোমার লগে আমার কিসের এত শত্রুতা? কথা বলতে বলতে চামেলির চোখ উপচে জল এলো। শরীরটাও কাঁপছে মৃদু। মুক্তা ভূঁইয়া বড় বউয়ের আচরণে অতিষ্ঠ বোধ করলেন। তাই রেগে গিয়ে কয়েকটা কথা শোনাবেনও ভাবছিলেন, কিন্তু তাকে থামিয়ে দিল মনিব। সেই হিংস্র মনিবের কণ্ঠে রইল কেবল অমোঘ নীরবতা। থাকা মা, আর কিছু বলার দরকার নেই ভাবিকে। ছেলের বারণের ঊর্ধ্বে গিয়ে কিছু বলার মতন মা মুক্তা ভূঁইয়া নন। তাই তিনি থেমে গেলেন। বেলি নরম চোখে তাকালো মনিবের দিকে। লোকটার মুখে কেমন বিভ্রান্তি দেখা দিয়েছে। কিছু নিয়ে অতিরিক্ত ভাবছে নিশ্চয়ই। অতিরিক্ত ঝগড়া আর অতিরিক্ত পর্যায়ে রইল না। নিমিষেই সেই ঝগড়ায় বিরতি ঘোষণা করা হলো। চামেলি কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল। মুক্তা হইয়া গেলেন রান্নাঘরে। ড্রয়িং রুম জুড়ে কেবল রয়ে গেল বেলি ও মনিব। দুজন নিজেদের মতন চুপ করে রইল অনেকক্ষণ। এরপর মনিব ধীরে ধীরে বেলির পাশ ঘেঁষে বসলো। মনিবকে বসতে দেখে বেলি নিজেকে গুটিয়ে নিল অনেকটা। মনিব সবটাই ভালোভাবে খেয়াল করলো, হাসলো খানিক। এরপর আলগোছে নিজের হাতের মুঠোয় বেলির ডান হাতটা মুড়ে নিল। বেলি চুপচাপ, কোনো প্রশ্ন করলো না। মনিবই প্রথম কথাটা বলল, চুরিগুলো সত্যি ভাবিকে দিয়েছিল তো? স্বামীর প্রশ্নেই চোখ বড় বড় করে তাকালো বেলি। চমকে উঠল প্রায়। তার নিঃশ্বাসের গতি অস্বাভাবিক। মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না, প্রায় এমন নাজুক অবস্থা। তবুও আমতা আমতা করে বলল, হ্যাঁ হ্যাঁ, না হয় কারে দিব? মনিবের ঠোঁটে হাসি অক্ষত, কেমন যেন বাঁকা হাসি। নিখুঁত ভাবে চাইলে এই হাসির মানে পড়া যাবে অনায়াসেই। বেলির শরীরে ঘাম ছুটল। মনিব আবারও বলল, সত্যি ভাবিকে দিতে বলেছে?
বেলি চোখ নামিয়ে ফেলল। গলা শুকিয়ে এসেছে তার, ধরা পড়ে যাওয়া গলায় বলল, আমাকে তো ভাবিদের দিকে দেখাইয়া বলছিল চুরিগুলো দিতে। আমি সেই জন্য ভাবছি হয়তো ভাবির জন্য চুরি, যদি ভাবির না হয় তাইলে কোনি কাপড় হইবে। তুমি যদি নাই জানো সঠিকভাবে চুরিগুলো কার, তাহলে কেন ভাবির নামটা উচ্চারণ করেছিলে? মনিবের প্রশ্নে বেলির মুখটা এইটুকুন হয়ে গেল, থুতনির সাথে লেগে গেল বুক। ভাবির নামে এমন একটা কথা বলার আগে তোমার ভাবা উচিত ছিল না? আপনিও তো সঠিক জানেন না ভাবি সত্যি কথা কইতাছে কিনা, তাইলে কেন ভাবির পক্ষ নিয়ে কথা কইতাছেন আপনি? ওইতেই পারে ভাবি মিথ্যা বলতেছে। ওই দিন চোর কিন্তু পুরো বাড়ি ঘুরে নাই, ভাবির ঘর পর্যন্ত ছিল। এত ঘটনার পরও আপনার কেন ভাবির পক্ষ নিতেছেন? বেলির অভিযোগ মাখা কথায় মনিব শ্বাস ফেলল। বেলির মাথায় হাত বুলিয়ে বলল, আসলে ভাবির চরিত্র নিয়ে সব মানতে পারছি না। না পারার কি হইল? আমি যেদিন আপনাকে বাড়ি আইলাম সেই দিন ভাবি টিটকারি মাইরা কইতাছিল আপনার নাকি ভাবির প্রতি টান আছিল, ভাবি সুন্দর ছিল বইলা। ভাবি যদি এমন কইতে পারে আপনার নিয়ে, তাইলে আপনি তার পক্ষে পক্ষ ধরেন কেন? বেলির প্রতিটা কথায় যুক্তিসঙ্গত, তাই মনিব আর রাগ করল না। কেবল বেলির চুলের ভাঁজে আঙ্গুল ডুবিয়ে আপন মনে কি যেন ভাবল। টানা কয়েকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে, কালবৈশাখী ঝড়ে নড়ে চলে যাচ্ছে যে চারপাশ। বাগান থেকে হরেক রকমের ফুলের ঘ্রাণ ভেসে আসে ঝড়ো হাওয়ায়। বেলি উন্মাদ হয়ে যায় ঝড় ছুটলেই। বৃষ্টিতে ভেজা যেন তার নেশা। এই তো কিছুক্ষণ আগে দুপুরের তীব্র রোদের আকাশ মুহূর্তেই অন্ধকার করে শুরু হয়ে গেল ঝড়। বেলি তখন রান্নাঘরে ছিল, শাশুড়ির সাথে রান্নার কাজে নিমগ্ন। রান্নাঘরের জানালা দিয়ে বাতাস আসতেই বেলির মন ফুরফুরে হয়ে গেল। বাচ্চাদের মতন বেজায় আনন্দিত স্বরে বলল, মা বৃষ্টি আসবো লাগে। মুক্ত হইয়া মাছ ভাজছিলেন, দৃষ্টি তার কালো কড়াইটাতে ছিল। পুত্রবধূর কথায় তিনি দৃষ্টি নড়চড় না করেই বললেন, হ, বাতাস তো তাই কইতাছে। বেলির আনচান আনচান মন উন্মনা হয়ে যাচ্ছে বারে বারে। জানালার দিকে তাকিয়ে চোখ চলে যাচ্ছে তার, কিন্তু শাশুড়িকে বলার সাহস হচ্ছে না তার চঞ্চল মনের আবদার। এর মাঝে আকাশ কাঁপিয়ে বৃষ্টি এলো। বৃষ্টির অনন্ত ধারায় ভরে গেল আঙ্গিনা। বেলি খুশি মনে বারবার জানালা দিয়ে বাহিরে হাত বের করে দিচ্ছে। মুক্ত হইয়া সবটাই দেখলেন নীরব চোখে, কিন্তু বেলিকে কিছু বললেন না। অবশেষে বেলি গাইগুই করে আবার শাশুড়িকে ডাকলো, মা আপনি বৃষ্টি পছন্দ করেন? করতাম, যখন তোমার মতন বয়স ছিল। এখন বয়স বদলাইছে, চাহিদাও বদলাইছে। বেলি শাশুড়ির দিকে তাকালো, কাজ শিখেই তুলে জড়িয়ে ধরল তাকে। বাচ্চা মেয়েটির মতন আবদার করে বলল, চলেন না একটু বিজি। বয়স বাড়লে চাহিদা বদলায়, কিন্তু বৃষ্টিতে ভিজার আনন্দ সব বয়সেই থাকে। আয় না মা একটু বিজি। বেলির আচমকা জড়িয়ে ধরাটা এতটাই অপ্রত্যাশিত ছিল যে মুক্ত হইয়া অবাক হয়ে গেলেন। তার উপর এমন প্রাণ খোলা আবদার। তিনি কতক্ষণ শক্ত চোখে তাকিয়ে রইলেন পাথরের মতন। বেলি দ্বিধায় পড়ল, তাই হাতের বাঁধন আলগা করতে চাইল, কিন্তু তার আগেই মুক্তা হয়ে তাকে আরো শক্তপোক্তভাবে জড়িয়ে ধরলেন। আহ্লাদ করে বললেন, ভিজবা তুমি বৃষ্টিতে? চলো, আজ রান্না বান্না সব পরে হবে, আগে আমরা আনন্দ কইরা লই। খুশিতে আত্মহারা বেলি শাশুড়িকে নিয়ে এক ছুটে বাড়ির বাহিরে চলে গেল। ভারী বর্ষণে ভিজে গেল দুজনেই। তাদের খিলখিলিয়ে হাসি ভুইয়া বাড়ির প্রাঙ্গণে প্রেমের বীণা বাজাতে আরম্ভ করলো। বারান্দায় দাঁড়িয়ে থাকা মনিব মুগ্ধ হলো এই দৃশ্যে। জামাল ভুইয়া কাজ করছিলেন ঘরে। এমন হাসির শব্দে তিনিও জানালা ভেদ করে নিচে তাকিয়ে অবাক হয়ে গেলেন। নিজের রাগী স্ত্রীর এমন শৈশব মেশানো আনন্দ দেখে তার ভারী মন ভালো হয়ে গেল। পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্ত ধরা পড়ল সওদাগর বাড়ির আঙ্গিনায়। বৃষ্টি বাড়ল, সাথে বাড়তে লাগলো আনন্দ। কিন্তু হুট করেই সে আনন্দে বড় বিস্ময় নিয়ে বেলি মাথা ঘুরিয়ে পড়ে গেল মাটিতে। শরীর হয়ে গেল অবচেতন, নিশ্চুপ। বাইরে ঝড় হাওয়া উথাল পাথাল বইছে। গত দুদিন যাবৎ এত বৃষ্টি কেন হচ্ছে তার হদিশ পাচ্ছে না কেউ। বেলির শরীরটা দুর্বল। কাল মাথা ঘুরে পড়ে যাওয়ার পর তাকে ডাক্তারের কাছে নেওয়া হয়, কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়। তারপর মনিব বাড়ি নিয়ে আসে তাকে। কিন্তু শরীরে দুর্বলতা কাটছে না কিছুতেই বেলির। মাথা ঘুরছে অনবরত, প্রেশারও বাড়া।
ডাক্তার বলেছেন অতিরিক্ত প্রেশার বেড়ে যাওয়ার কারণে এমন মাথা ঘুরছে। বেলি আজ স্নান করে বাথরুমে কাপড় রেখে এসেছে। ধোয়ার মতো শক্তি তার ভেতরে অবশিষ্ট ছিল না। মনিব সেই কাপড়গুলো অবধি ধুয়ে দিয়েছে। বেলি বারণ করা সত্ত্বেও সে শুনেনি। এখন বিছানায় শুয়ে আছে বেলি। মনিব বারান্দায় দাঁড়িয়ে আছে, কারোর সাথে ফোনে কথা বলছে হয়তো। বেলি তাকে একবার সাবধান করতে ডাকলো। বৃষ্টি সিটা আসতেছে না শৈলে, ঘরে আইসা কথা বলেন, বিজ্জা যাইবেন তো। মনিব ফোন কানে রেখে বারান্দার দরজা দিয়ে ওকে মেরে হাসলো। ঠোঁট কামড়ে হাসি চেপে বলল, আসছি। বেলিও হাসির বিপরীতে হাসি বিনিময় করলো। বৃষ্টির থামাথামির নাম নেই। মনিব কথা বলে ঘরে এলো। বেলির পাশ ঘেঁষেই বসলো। স্নেহ ভরা হাতে মাথায় হাত বুলিয়ে দিল। বেলি উষ্ণ আদরে চোখ বন্ধ করে রাখলো। অনেকটা নীরবতায় সময় কাটার পর মনিব হুট করেই বলল, রঞ্চন্ডী, একটা কথা বলবে? কি? তুমি কি বিয়ের আগে কাউকে পছন্দ করতে? বেলি চোখ মেলল, প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে বলল। মনিবের প্রশ্নে থতমত খেল বেলি। গোল গোল চোখ করে তাকিয়ে বলল, কেন এমন কথা জিজ্ঞেস করেন কেন? না, হতেই পারে বিয়ের আগে তুমি কাউকে পছন্দ করতে। এমন কথা কেন কইতেছেন সেটা তো বলবেন। এই যে তুমি আমার কাছ থেকে দূরে দূরে থাকো, সেজন্য বললাম। এবার বেলির উদ্দীপনা নিভে গেল। মনিবের থেকে চোখ সরিয়ে নিল সে। ঠোঁট কাঁপলো কথা বলতে গিয়ে। অস্ফুট স্বরে বলল, সেটা তো। কথা শেষ হতেই দিল না প্রকৃতি। তার আগেই নিচ থেকে জামাল ভূঁইয়ার ডাক ভেসে এলো। ভয়ঙ্কর রকমে চেঁচিয়ে ডাকছেন ভদ্রলোক। বাড়িতে ডাকাত পড়লেও মানুষ এত জোরে জোরে চিৎকার করে না যতটা জামাল ভূঁইয়া করছেন। চমকে উঠল মনিব, বেলি দুজনেই। বেলি উঠতে নিলে মনিব তাকে উঠতে নিষেধ করে। নিজেই ছুটন্ত পায়ে ঘরের বাহিরে চলে যায়। ড্রয়িং রুম জুড়ে তুমুল নিস্তব্ধতা। জামাল ভূঁইয়ার হুঙ্কারের পর সবটাই শুনশান নীরব। মনিবের কপালে 3 ভাঁজ। অবাক স্বরে বলল, চিৎকার করে ডাকলেন কেন? কি হয়েছে? জামাল ভূঁইয়া যেন রাগে অন্ধ, কাঁপছেন অনবরত। চোখের সাদা অংশ লাল হয়ে গিয়েছে রীতিমতো। নিজের বাবার এমন ভয়ঙ্কর পরিবর্তন দেখে খটকা লাগলো মনিবের। সে দ্রুত পায়ে বাবার কাছে এগিয়ে গিয়ে বাবার বাহু ধরে দাঁড়ালো। উত্তেজিত বাবাকে শান্ত করতে করতে বলল, কি হয়েছে আব্বু? এমন ভাবে রাগে কাঁপছেন কেন? কোনো সমস্যা হয়েছে? জামাল ভূঁইয়ার মুখ থেকে কথা বের হচ্ছে না। অতিরিক্ত উত্তেজনায় কেমন ভয়ঙ্কর কম্পন তার শিরা উপশিরায় ছড়িয়ে পড়েছে। মনিব বিচলিত হলো। বলবেন তো আব্বু, আব্বু হয়েছেটা কি? মুক্তা ভূঁইয়াও বিচলিত হলেন। স্বামীকে সামলানোর চেষ্টা করলেন, কিন্তু কোনো লাভ হলো না। মুক্তা ভূঁইয়া ভেবেই পেলেন না মানুষটা কোন কারণে এতটা রেগেছে। কি হইছে কইবা তো? এত রাগছো কার ওপর? জামাল ভূঁইয়া হুঙ্কার ছেড়ে উঠলেন। মুনিব, তোমার বউ কই? ডাকো হ্যারে। বিশ্বাসঘাতকের এই দুনিয়া কোনো জায়গা নাই, ডাকো কইতাছি। যে হুঙ্কারে কেঁপে উঠল ভূঁইয়া বাড়ির আঙিনা। ভ্রু কুঞ্চিত করল মনিব। বাবার বাহু থেকে হাত সরিয়ে বলল, কি বলছেন? বেলিকে সম্মান দিয়ে কথা বলবেন। সম্মান কারে? সম্মান দিতে কও। যারে ঘরে তুলছো বুঝা তুলছিলা তো, সে তোমার পিঠে পিছে কি কি করছে। ঘটনার স্রোত এভাবে অন্য ধারায় বইবে কে জানতো। বেলি নিজে ঘর ছেড়ে বেরিয়ে এলো। দূরে দাঁড়িয়ে আছে চামেলি। বেলি শ্বশুরকে কাঁপতে দেখে ছুটে এলো, কিন্তু বেশি কাছে আসতে পারল না। তার আগে জামাল ভূঁইয়ার চিৎকার থামিয়ে দিল তাকে। খবরদার, তুমি এখানে আসবে না, আমারে ধরবা না, একটা নষ্টা মেয়ে মানুষ। জামাল ভূঁইয়ার কথাগুলো বড় অনাকাঙ্ক্ষিত ছিল। মনিব বাবাকে ছেড়ে দিল। রেগে গিয়ে বলল, আব্বু মুখ সামলে কথা বলুন। বেলি আমার বিয়ে করা স্ত্রী। স্ত্রী না স্ত্রী জিগাও। যারে এত সোহাগ দিলা, বাপের কথা অমান্য করে বিয়ে করলে সে কি করছে জানো? বাবার এই রাগ অযৌক্তিক কিংবা মিথ্যে লাগছিল না, কিন্তু বেলির সাথে বাবার বলা সম্বোধনগুলো মানাচ্ছিল না। মনিব পড়ে গেল সংশয়। সংকোচ মাখা কণ্ঠে বলল, কি কি করেছ? জামাল ভূঁইয়া সেন্টার টেবিলের উপর থেকে একটা রিপোর্ট নিয়ে এগিয়ে ধরল মনিবের দিকে। তাচ্ছিল্য করে বলল, তোমার বউ পোয়াতি, কিন্তু সে বাচ্চার বাপ তুমি নও। আকাশে মেঘ করে ঘন গর্জন দিয়ে উঠলেও এত জোরে বুকের ভেতর গিয়ে কম্পন সৃষ্টি করে না যতটা না এখন সৃষ্টি করলো। মুক্তা ভূঁইয়া মুখ চেপে ধরলেন বিস্ময়।
দূরে দাঁড়িয়ে থাকা চামেলিরও চোখ বেরিয়ে আসা উপক্রম। চমকে উঠল বেলি। কি কি কন এডি? আমি কি কই তুমি জানো না? এত বড় বেঈমান আমার বাড়িতে আছে, এটা ভাবলেও তো আমার মাথা রক্ত উঠা যাইতেছে। মুনিব হেসে দিল, বোকা বোকা কণ্ঠে বলল, আব্বু আপনিও না, এমন মজা করে কেউ? মনিবের চোখে মুখে অবিশ্বাস, সেজন্য বাবার কথাটা মানতেই পারছে না। জামাল ভূঁইয়ার চোখ টলমল করে উঠল। ছেলেকে চরম সত্যিটা জানাতেও তার কষ্ট হচ্ছে ভীষণ, তবুও বলল, তোমার বউ পেয়াতি, 3 মাস তার বাচ্চার বয়স, অথচ তোমাকে বিয়ে হয়েছে আজ 23 দিন। এই সব বুঝাও আমারে? মনিব বাবার মুখের কথা বিশ্বাস করল না যেন। রিপোর্টের কাগজটা ছিনিয়ে নিয়ে নিজেই দেখতে লাগলো। উদ্ভ্রান্তের মতন কতক্ষণ চোখ ঘোরালো সেই কাগজটায়। বেলিও এগিয়ে গিয়ে মনিবের পাশে দাঁড়ালো। কণ্ঠে ভয়, তার আতঙ্ক নিয়ে বারবার বলল, কি দেখেন? সত্যি করে কন তো আব্বা, যা কইছে তা কি সত্যি? আপনি বিশ্বাস করেন? মনিব মৃত চোখ দিয়ে রিপোর্টার দিকে তাকিয়ে রইল, কিছুই উত্তরে বলল না। মুক্তা ভূঁইয়া ছুটে এলেন ছেলের কাছে, কাঁদতে কাঁদতে বললেন, আব্বা, তোর বাপ যা কইতাছে তা কি ঠিক? আমার একটুও বিশ্বাস হয় না। একটু কস না, তোর বাপ ভুল দেখছে তাই না? মনিব ধপ করে সোফায় বসে পড়ল, রিপোর্টগুলো হাতের মুঠোই রইল। ভগ্ন কণ্ঠে বলল, ঠিক। বাইরে তুমুল ঝড়, ভূঁইয়া বাড়ির ভিতরে জটলা। মনিবের ফুপি, ফুপা, চাচারা, খালারা সব দিয়ে ঘর ভরে গিয়েছে। কয়েক ঘন্টার ব্যবধানে পুরো বাড়িতে মানুষে গম গম করছে। বেলির বাবা মাও এসেছেন। কাঠগড়ায় আসামি বেলি। মনিব বিধ্বস্ত প্রায়। বেলির বাবা করজোরে দাঁড়িয়ে বললেন, আমার মাইয়া এমন কখনো করতে পারে না। বেআই সাহেব, আপনি ভুল করতেছেন। জামাল ভূঁইয়া তেড়ে এলেন, কবির হাসানের বুকে ধাক্কা মেরে বললেন, এই ডাক্তার রিপোর্ট ভুল। আপনার মাইয়ারে বাড়িতে তোলার পর থেকে চুরি হইলো, পরপুরুষ ঢুকলো, কত কি হইলো। আমরা দোষ দিলাম আরেকজনরে, কিন্তু আজ সত্য জলের মতন পরিষ্কার। পুরো ঘটনায় যে সবচেয়ে বেশি খুশি হয়েছে সে হলো মনিবের ফুপি তানু ভূঁইয়া। তিনি তো সোফায় পা দুলাতে দুলাতে মুখ ভেঙচিয়ে বললেন, প্রথম থেকে এই মাইয়ারে আমার সন্দেহ হইতো। কি চোপা মাইয়ার, আজই হইল তো শান্তি। বেলির মা পা ধরলেন জামাল ভূঁইয়ার। বেলির বাবাও তাই করলেন, কিন্তু বেলি নিরুত্তর। জামাল ভূঁইয়া এমন নিরুত্তর বেলিকে দেখে আরো খেপে গেলেন। কাল লেগে আপনারা পা ধরেন? ওই দেখেন আপনাকে মাইয়া কি সুন্দর ওখানে দাঁড়াই আছে, দেখছেন? সত্য চাপা দিতে পারবো না তাই চুপ করে আছে। এ বেইমানের শাস্তি পাইতেই হইব। আপনাকে মুখে চুনকালি লাগাইয়ে বাড়ি থেকে বাইর করুন, নইলে আমার নাম জামাল ভূঁইয়া না। জামাল ভূঁইয়ার এমন রাগে আটকে উঠল সবাই। তানু ভূঁইয়ার স্বামী নিষেধ করতে এলে রাম ধমক দিয়ে থামিয়ে দেন তিনি। বেরির মায়ের হাউমাউ করা কান্না আরো বাড়তে থাকে। ছুটে গিয়ে মেয়ের গালে অনবরত চট দিতে দিতে বলে, মুখ পুড়ি, তুই ক সব মিথ্যা, ক এই একটা কথাও সত্যি না। মায়ের চিৎকার মা করতেই থাকে। বেলি এক ধ্যানে তাকিয়ে থাকে মনিবের দিকে। অতঃপর সর্বহারা অভাগিনীর মতো প্রাণহীন পায়ে মনিবের কাছে এগিয়ে যায়। আসন পেতে বসে মনিবের পায়ের কাছটায়। এক বুক আশা নিয়ে মনিবকে শুধায়, আপনি তো আমারে বিশ্বাস করেন তাই না? আপনি তো জানেন আমি কেমন, বিশ্বাস করেন তো নাকি? বিধ্বস্ত মনিব চোখ তুলে অবধি তাকায় না। কাঁদতে কাঁদতে চোখের কোনা লাল হয়ে গিয়েছে ছেলেটার। সে দু হাতের আঁচলে মুখ চেপে ধরে অস্ফুট স্বরে বলল, আমি তোমায় ভালোবেসেছিলাম মল্লিকা, তুমি এভাবে ঠকাতে পারলা? এরপর পরিবেশ নিস্তব্ধ। কেবল মনিবের হুহু কান্নার শব্দ গায়ে কাঁটা দিয়ে ওঠে সকলের। বেলি হাসি, বিড়বিড় করে বলে, কে কানে ঠকাইলো তার বিচার না হয় গোপনেই হইব। এরপর ভাগ্য বিধাতার ইশারায় সব খারাপটাই হয় বেলির পরিবারের সাথে। বেলির মাথার চুলগুলো ফেলে দিয়ে মুখে কালি মাখিয়ে এই ভোর সন্ধেবেলায় পুরো গ্রামে ঘোরানো হয়। বেলিও ঘুরে। মনিব হাজারবার বাবাকে নিষেধ করে, কিন্তু জামাল ভূঁইয়া সেই নিষেধ মানলে তো বেলির বাবা মায়ের আকুতিও শুনে না কেউই। পুরো গ্রাম ঘুরিয়ে এরপর গ্রাম থেকে বের করে দেওয়া হয় মেয়েটাকে। ও একটা বার ফিরেও তাকায় না, একটা বার নিজের পক্ষে কিচ্ছু বলে না। হয়তো বুঝে গিয়েছে ওর ভাগ্য আজ ওর বিপক্ষে। মনিব মাথা ঘুরে পড়ে যায় শেষমেশ। এত কঠোরতা সে মানতে পারে না হয়তো।
সপ্তাহখানেক পর রাতের আকাশে ভীষণ জোরে জোরে বজ্রপাত হচ্ছে। খুব তাড়াতাড়ি বৃষ্টি আরম্ভ হবে হয়তো। জানালার কাছের টেবিলটায় বসে আছে মনি, উদাস দুটি চোখ। হুট করে মাঝরাতে তার দরজা খোলার শব্দ হতেই সে চমকে দরজার দিকে তাকায়। চামেলি সেখানে দাঁড়িয়ে আছে লাল টুকটুকে শাড়ি পরে। মনি ভাবিকে দেখে কিছুটা অবাক স্বরে বলে, আপনি এখানে? এখানে কি আপনার? চামেলি দরজাটার ছিটকিনি টেনে দেয়। কামুক হাসি নিয়ে এগিয়ে আসে মনিবের দিকে। লাল লিপস্টিক দেওয়া ঠোঁটগুলোকে বাঁকিয়ে ইশারা করে। দেহের অঙ্গভঙ্গি গুরুতর অশ্লীল। মনিব আবারও বলে, কি চান এখানে আপনি? কি জন্য আসছেন? চামেলি এবার মনিবের দিকে এগিয়ে গিয়ে মনিবের গলা জড়িয়ে ধরল। মনিবের ঠোঁটে ছোট চুম্বন এঁকে বলল, কি আর চাওয়ার আছে আমার? তোমারে চাই, একদম কাছাকাছি চাই। কতদিন হইল দেহটা আমার উপোস কইরা শুকাইতাছে, আর কতদিন দূরে রাখবা আমারে? মনিবের কুচকানো ভ্রু অস্বাভাবিকভাবে শিথিল হয়ে যায়। তার পুরুষালী হাত শক্ত করে আঁকড়ে ধরে চামেলির কোমর। খুব নিকটে এসে ফিস ফিস করে বলে, আর 1 মিনিটও দূরে রাখবো না। আগে বলো, কেউ সজাগ নেই তো? এত কাঁচা কাম আমি করবো? তোমার আমারে এতই কাঁচা লাগে? এতগুলা স্বর্ণের গয়না তোমার মার ঘর থেকে নিয়া আমার ঘরে রাখছি, কেউ টের পাইছে? পায় নাই। এই চামেলিরে ধরা অসম্ভব। চামেলির কথায় মনিব হাসে। চামেলির গালে চপাস করে চুমু খেয়ে বলে, মেয়েটা প্রথম দিন এসে বেশি সন্দেহ করছে। ভাবছিলাম সরল সোজা একটা বউ আনবো, কিচ্ছু বুঝবে না। কিন্তু তোমাকে নিয়ে সন্দেহ করাটাই তো সর্বনাশ। সেই জন্য তাড়াতাড়ি বিদায় হতে হলো। 3 মাসের বাচ্চা পেটে এমন একটা ডাক্তারের রিপোর্ট না হলে বিদায় করতে সমস্যা হচ্ছিল। এতভাবে চেষ্টা করেও কিছু হচ্ছিল না। এক ছেলেকে দিয়ে চুরি দেয়ালাম, বাড়িতে ঢুকিয়া মারার ভয় দেখালাম আরেকটাকে দিয়ে, তবু মেয়েটার যাওয়ার নাম নিল না। তাই এভাবে বিদায় করতে হলো। মনিবের কথায় মুখ ভেঙচালো চামেলি। ভ্রু নাচিয়ে বলল, তার জন্য এখন দরদ লাগে নাকি গো? আমার তো সব দরদ তোমার জন্যই। কথাটা বলে দুজন দুজনের খুব নিকটে চলে এলো। সারা বাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হলো, অথচ তাদের এই অনৈতিক নৈকট্যের ভাব কমল না। দূর আকাশ বিদ্যুৎ চমকালো আবার। সেই রূপলি আলোয় ভুইয়াবাড়ির চন্দ্রমল্লিকার পাড়ে বসা বেলির কালো শরীরটা দেখা গেল। চকচকে করে উঠলো তার হাতে থাকা ধারালো ছুরিটা। খুব শান দিয়ে নিয়ে এসেছে মেয়েটা। ছুরিটার দিকে তাকিয়ে হাসলো বেলি। বিড়বিড় করে বলল, বেইমানের শাস্তি কেমন হয় আপনার বাপ তা জানে না? কায়ে যখন আপনার ঘরে জড়াজড়ি কইরা মইরা পইরা থাকতে দেখবো, তখন বুঝবো শাস্তি কি। তারপর গুনগুনিয়ে গান গাইতে গাইতে দেখি মাঝে পা ডুবিয়ে দিল মেয়েটা। বাতাসের সাথে ভেসে আসতে লাগলো বাগানের মল্লিকা ফুলের ঘ্রাণ। তার সাথে ভেসে এলো মানুষ মল্লিকার। মানুষ ভুলেই গেছে মেয়ে ফুলের সুবাসকে দবানো যে কঠিন।